এবং ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে আপনার কি মনে হচ্ছে? শুধুমাত্রই সৌজন্য বৈঠক, এটা কি বলে মনে করেন কিনা আপনি? সাথে আমাদের মানে আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত এসেছে, সেই রাষ্ট্রদূত আমরা সবসময় দেখি যে নির্বাচনে, আমাদের বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা হস্তক্ষেপ থাকে। তো এই নির্বাচনীয় ভারত এবং যুক্তরাষ্ট্রের কি ধরনের হস্তক্ষেপ বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বলবো যে জনাব আসিফ নজরুল বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা বা সরকারের অংশরা যাই বলে থাকুক না কেন, জনাব তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে এটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে। উনি প্রথমে 17 বছর পরে আসার পরে প্রথম বৈঠক, সেই জন্য সৌজন্য সাক্ষাৎ নামকরণ করা যেতে পারে। বাট আমরা গত মে মাসে প্রফেসর ইউনূস যখন লন্ডনে যান, ওখানেও আরেকবার তাদের সাথে দেখা হয়েছিল। সো এটা শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে আমি রাজি না। সামনে যেহেতু 12 তারিখে একটা নির্বাচন হবে এবং নির্বাচনে বিভিন্ন দলের মধ্যে এখনই বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে। বিএনপি যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সেই হিসাবে তাদের অনেক পয়েন্ট থাকবে। আমার মনে হয় যে উনাদের এটার আলোচনাটা হয়ে যাওয়ার পরে প্রেস রিলিজ একটা দিবে। প্রেস রিলিজটাই সবকিছু আমি ধরে নিব না, এবং আমাদেরকে খুঁজতে হবে যে প্রেস রিলিজের বাইরে কি ধরনের কোনো সংকট নিয়ে কথা বলেছেন কিনা। বাট এটা শুধু সৌজন্য সাক্ষাৎ বলতে আমি রাজি নই। এর আগে আপনার নিশ্চয় মনে আছে যে যুক্তরাজ্যে যেটা ওনাদের বৈঠক হয়েছিল, একান্তে বৈঠক হয়েছিল, সেইটা কেউই কিছু জানায়নি যে আসলে একান্ত বৈঠকে কি কথা হয়েছিল দুজনে। কারেক্ট, একান্ত বৈঠকে কিছু বলা হয়নি। তখনই বুঝতে হবে যে প্রফেসর ইউনূসের মতো মানুষ কোনো মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবেন না, যে উনি একটা কিছু বলে নাই, বাট সেটা একটা দল থেকে নিশ্চয়ই দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং যে আন্ডারস্ট্যান্ডিংটা তারা দুই দলই চাচ্ছে না পাবলিকের কাছে আনফোল্ড হোক। সেই কারণে ওটা নিয়ে কোনো প্রেস রিলিজ হয়নি। এবং এইবারও আমরা তাকিয়ে আছি, যদি দেখা যায় এরপরে একটা প্রেস রিলিজ দিয়েছে, যদি প্রেস রিলিজের যে কন্টেন্ট যেটা ওটা দেখে তখন বোঝা যাবে যে এটা প্রেস রিলিজের ভিতরেই সীমাবদ্ধ কিংবা সীমাবদ্ধ না। বাট এখন অ্যাডভান্স কিছু বলতে চাই না। বাট অ্যাডভান্স আমি এইটুকু বলতে চাই যে এটা শুধু সৌজন্য সাক্ষাৎ না, সামনের নির্বাচনের বিভিন্ন দলের বিভিন্ন যে সমস্যা আছে অন গ্রাউন্ডের মাঠের বাস্তবতা, এটা নিয়ে সামনের নির্বাচনটা কতটুকু আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন, সেনাবাহিনী কতটুকু প্রস্তুত আছে, সেই প্রস্তুত ভিসাভিস রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি আছে, এটা মিলে সমন্বয়ে তারা অবশ্যই একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করবেন যে কোন জিনিসটা দেশের জন্য ভালো। তা আমরা এটি আমি আশা করতেছি যে শুধু সৌজন্য সাক্ষাৎ শুধু না, মে মাসের যেটা হয়েছিল ওইটাও অবশ্যই লন্ডনের সৌজন্য সাক্ষাৎ না। আমরা পরবর্তীতে আমরা যদি সেভাবে মিলাই যে 1/11 পরেও কিন্তু এরকম জনাব মইনুল আহমেদ কিন্তু বিভিন্ন মিটিং করেছিলেন আওয়ামী লীগের সাথে, এবং পরবর্তীতে এটার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে একটা নির্বাচন হয়েছে, মেরু নির্বাচনটাকে আমরা ধরে নিয়েছি যে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পাওয়ার এসছে। এবং পরের এটা রেজাল্টে আমরা যেটা দেখি যে জেনারেল মইনুল আহমেদ এখন জাতির শত্রু হিসাবে সবাই দল মত নির্বিশেষে সবাই এগ্রিড যে উনি একটা দেশের শত্রু। সো আমি মনে করি যে এই 9/11-এর যে ঘটনা, সরি 1/11-এর যে ঘটনা, এটা কেউই আমলে নেয় না, কিন্তু এটা আমলে নিয়ে আমাদের যে সামনের যে দিনগুলো আছে, সামনের যে নির্বাচনগুলো আছে, এটার জন্য রাজনৈতিক দলগুলো, প্রফেসর ইউনূস, সেনাবাহিনী সবাইকে ডিসিশন নিতে হবে যে এই তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা। যদি না করতে হয় তাহলে কিভাবে করা যায়, ওইটারই ডিসিশন হয়তো বা প্রফেসর ইউনূসের সাথে প্রফেসর ইউনূস এবং তারেক জিয়া দিচ্ছেন। ধন্যবাদ। যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত এসেছে, সেখানে কোনো হেরফের হবে কিনা বা কোনোভাবে প্রভাবিত করবে কিনা নির্বাচনকে, এটা একটি বিষয়। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতের সেনা প্রধান বলেছেন, যে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে 2 দিন আগেই বা 1 দিন আগেই বলেছেন বাংলাদেশের সেনা প্রধান এবং 3 বাহিনী প্রধানের সাথে ভারতে যোগাযোগ আছে মুহূর্তে মধ্যে, ভুল বুঝাবুঝির কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে ভিন্ন কোনো কিছু ইঙ্গিত করেছেন কিনা, বা আমরা তো আমাদের সেনা প্রধানরা বলে না, কিন্তু আর এটা স্বাভাবিক ঘটনা কিনা? না, এই জিনিসটা সম্ভবত রিসেন্ট না, এটা সম্ভবত 5ই আগস্টের পরবর্তী যে ঘটনাগুলো। না না না, উনি 2 দিন আগে একটা সংবাদ সম্মেলনে বলেছেন, মানে সাংবাদিকদের এক প্রশ্নে, যে বাংলাদেশের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা, সেখানে উনি নিশ্চিত করেছেন যে শুধু সেনা প্রধান না, অন্য 2 বাহিনীর প্রধানের সাথেও ভারতের মানে সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমি যেটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম এটা বোধহয় আগের ঘটনাটাই বলছে, বাট যদি বর্তমানে রিসেন্টলি বলে থাকে, এটা একটা অশনি সংকেত। কি জন্য? আমাদের দেশের সেনাপ্রধান, আমাদের দেশের নৌবাহিনী প্রধান, আমাদের দেশের বিমান বাহিনী প্রধান আমাদের কাছ থেকে ক্লিয়ার হবে যে আমাদেরকে যদি পাশের দেশের সেনাপ্রধান থেকে ঘটনাটা জানতে হয়, তাহলে হচ্ছে আমাদের মধ্যে সমস্যা আছে, আমাদের বাহিনীর প্রধানদের মধ্যে সমস্যা আছে। তারা আমাদেরকে যেটা জানানোর কথা ওটা না জানিয়ে পাশের দেশের সেনাপ্রধান থেকে আমাদেরকে জানা হচ্ছে, এটা একটা অশনি সংকেত। এটা মানে হালকাভাবে দেখার কোনো কিছুই নাই। এবং এটাই প্রমাণ করে যে বর্তমানে যে আগের যে হাসিনার আমলে যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধান ছিল, তারা এখনই আছেন, এবং তাদের বিভিন্ন কার্যক্রম অলরেডি এটা প্রমাণিত যে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো এটাকে ভালোভাবে দেখার সুযোগ নাই। আর ভারত এবং আমাদের নির্বাচনের আগে যে বিদেশের যে হস্তক্ষেপের যেটা আছে, সেটা হচ্ছে আমরা যদি 1/11 আগের প্রেক্ষাপটটা তুলনা করি, তখন এটা আমাদের কাছে সবাইয়ের কাছে ক্লিয়ার যে তখন ওয়ার অন টেররের নামে ভারত এবং বাংলাদেশের, ভারত এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়, এবং চুক্তিতে তারা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণভাবে ভারতকে দায়িত্ব দেয় এবং ভারত আমেরিকার পক্ষ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ কন্ট্রোল আমাদের প্রশাসনকে কন্ট্রোল সবকিছুর করেছিল, যেটার এক্সট্রিম সিচুয়েশনটা হয়েছে হচ্ছে এই গত বছর 5ই আগস্টে এটার এক্সট্রিম সিচুয়েশনটা, সরি 2024-এর 5ই আগস্টে এটা এক্সট্রিম ইয়াটা হয়েছিল। সো আমি যেটা মনে করি যে বর্তমানে আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্ট তাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক এখন নেই। আন্তর্জাতিক বিভিন্ন যে জায়গায় যে সমস্ত স্যাংশন দিচ্ছে, তাদের ট্রেডের উপর যে ট্যারিফ বসাচ্ছে আমেরিকা, এতে ক্লিয়ারলি বাংলাদেশ সরি বাংলাদেশ প্রশ্নেও ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক নেই। ভিসাভিস একটা অপর দিকে ভারতের একটা থিঙ্ক ট্যাঙ্ক কিছু লোকজন বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছে যে ভারতের সাথে আমেরিকার যে সমস্যাই হোক না কেন, তারা যত কিছু করুক না, বাংলাদেশ প্রশ্নে তারা তাদেরকে সহায়তা করবে। বাট আমি এটার কোনো সত্যতা পাইনি। আমার স্টেট ডিপার্টমেন্টের কিছু সোর্স আছে, সেই সোর্স অনুযায়ী আমি যেটা বুঝি যে বাংলাদেশের কন্ট্রোল ভারত এককভাবে এমন ভাবে নিয়েছিল যে আমেরিকার সাথেই তারা নেগোসিয়েট করতেছিল যে বাংলাদেশের কোনটা করবে কি করবে না। সো ওই সিচুয়েশন থেকে আমেরিকা বেরিয়ে যেতে চাচ্ছে। আমেরিকা চাচ্ছে যে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এটা না। আন্তর্জাতিক পাওয়ার হিসেবে তারা সবসময় ছোট দেশগুলো যেগুলোর মধ্যে তাদের বাণিজ্যিক বা রাজনৈতিক ইন্টারেস্ট আছে। এখন আমরা ভালোভাবেই জানি আমেরিকার একটা রাজনৈতিক ইন্টারেস্ট আছে মিয়ানমারে, এবং এই মিয়ানমারের সাথে এই ইন্টারেস্ট হচ্ছে ভারতের ইন্টারেস্টের খেলাফ। এবং এই কারণেই বাংলাদেশে অনেক পরিস্থিতিতে তারা বাংলাদেশের সহায়তাটা পাচ্ছিল না বিকজ অফ ইন্ডিয়া। সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশের ব্যাপারে কোনো জায়গায় ভারতের কন্ট্রোল থাকুক। সেই হিসাবে আমি মনে করি না যে ভারত যে কথাগুলো বলতেছে যে সামনের নির্বাচনে তারা এখন আসি হচ্ছে বর্তমান বাস্তবতাতে আমরা বিএনপিকে অ্যাকচুয়ালি দেখতেছি যে এই যে সমস্ত ব্যাপারে ভারতের ইন্টারেস্ট, সে সমস্ত ব্যাপারে কোনো কথা না বলতে, যেমন বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা আছে এবং এটার ব্যাপারে বিচার, এই ব্যাপারে আমি দেখতেছি ভারত কোনো মানে বিএনপি কোনো কিছু বলতেছে না। হাদি হত্যা হচ্ছে ভারতের ইন্টারেস্ট, এখানে কিছু বলতেছে না। এবং সবকিছু জায়গাতে ওনার জনাব তারেক রহমান যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিয়েছেন, তিনি কৌশলে ভারত প্রশ্নটা এড়িয়ে গেছেন। আমরা শুধু দেখেছিলাম এর আগে বিবিসিতে উনি আসার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছিল, ওখানে একটা, আমার কাছে ওই ইন্টারভিউটা মনে হচ্ছিল ওখানে ভারত বিরোধী কিছু কথাবার্তা উনি বললেও আমার কাছে মনে হচ্ছিল ওটা একটা সেট আপ ইন্টারভিউ। সো এখন যেহেতু বিবিসি বাংলা কন্ট্রোল, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে ভারতের একটা কন্ট্রোল আছে ওখানে। সো বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি না যে ভারত যদি বিএনপি কে চায়, এবং এটা তাদের বিভিন্ন গণমাধ্যম, তাদের বিভিন্ন রাজনৈতিক ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে অলরেডি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। কিন্তু এখন আমেরিকা কাকে সাপোর্ট দিবে এই ইয়াতে, এটা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন আসার পরে তারা বিভিন্ন ক্ষেত্রেই বৈদেশিক যে সমস্ত পররাষ্ট্র নীতি আছে, যেগুলোর মধ্যে কিছু কিছু তাদের ইন্টারেস্ট আছে, যেমন ভেনেজুয়েলা তাদের ইন্টারেস্ট ছিল, তারা সরাসরি ওখানে হস্তক্ষেপ করেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গায় আমি যেটা মনে করতেছি আমেরিকার স্ট্যান্ড হবে হচ্ছে একটা পারফেক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেওয়া। এবং আমি মনে করি যে আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা আছে, এটা বাংলাদেশের যে তারা তো সবসময় ইনফ্লুয়েন্স করার চেষ্টাই করবে। তারা দেখা যাবে নির্বাচনের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, এরাও আমেরিকার কাছে থ্রেট পেতে পারে যে তাদেরকে অবশ্যই কোনো দল অবলম্বন করতে হবে না। তারা অবশ্যই চায়, এবং ভারত বসে আছে হচ্ছে তাদের কাছে দুইটাই লাভ। একটা হচ্ছে বিএনপি হলে বিএনপিকে তারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা ভালোই কন্ট্রোল করতে পারবে। আর যদি জামাত যদি পাওয়ারে আসে, তাহলে তারা করবে কি, তখন তারা ওই মাইনরিটি কার্ড খেলবে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে, যে জিনিসটা তারা এখনই প্রচার করা শুরু করেছে। তো আমার কাছে আমেরিকার যে ইন্টারেস্ট যেটা মনে হচ্ছে, নতুন একজন রাষ্ট্রদূত এসছেন, তিনি এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস আমার কাছে আমাদের কাছে ক্লিয়ার না। কারণ উনি যখনই বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, বিভিন্ন জায়গায় মিডিয়াতে আসবে, তখন আমরা আমেরিকার ইন্টারেস্টটা ক্লিয়ার বলতে পারবো। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না যে আমেরিকার সাথে আমেরিকা মানে ফার্স্ট হ্যান্ড ইন্টারেস্ট করে যে বিএনপির দিকে রাখে, এটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ। জি, উপেন্দ্র দ্বিবেদী উনি আসলে 13ই জানুয়ারি বলেছেন। এখানে ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কিনা, ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে। তো উপেন্দ্র দ্বিবেদী যেটা বলেছেন যে প্রথমত উনি বলেছেন যে বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়, তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। এবং এটাতেই উনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন যে এই মুহূর্তে 3 বাহিনীর প্রধানের সঙ্গে পুরোপুরি সব চ্যানেলের পুরোপুরি খোলা রেখেছে, মানে যোগাযোগের ব্যবস্থাগুলো খোলা রেখেছে, এবং শুধুমাত্র সেনা প্রধানই নয়, অন্যান্য বাহিনীর প্রধানের সাথেও ভালো যোগাযোগ আছে, এমনটাই উনি বলছেন। আমি জানুয়ারির এই জিনিসটা আমি শুনেছি, সেটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে যখন তারা দেখতেছে পাকিস্তানদের সাথে আমাদের একটা ডিলিংস হচ্ছে, এবং এই ডিলিংসটা আমি বলবো যে মানে তারা তো এটা ভালোভাবে দেখার কোনো সুযোগই নাই যেহেতু পাকিস্তানের সাথে। বাট আমি এখনো দেখছি যে পাকিস্তানের সাথে যে আমাদের ডিলস গুলো আছে, এগুলো 100%
ওকে বা 100% বাংলাদেশ থেকে ওয়েলকাম করা হচ্ছে না। আমার কাছ থেকে বিভিন্ন মহল থেকে আসছে যে পাকিস্তানের সাথে ডিলিংসটা সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে 100% অ্যাকসেপ্ট করতেছে না। এটা নিয়ে যেন আমি টক শোতে কথা বলি, আমার লাইভে কথা বলি। এর মানে হচ্ছে যে প্রেশার দুই দিক থেকেই আছে, এবং এই জিনিসটা ওপেনলি ইন্ডিয়ার সেনাবাহিনী বলেছেন, এই জন্যই একটা এডিশনাল প্রেশার বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকারের উপর তৈরি করার জন্য। সো আমরা তখনই এই জিনিসটা 100% করতে পারবো যখন আমরা মানে ক্লিয়ার থিঙ্কিং করে বাংলাদেশের লাভটা চিন্তা করবো। আমরা কোনটাতে আমেরিকার লাভ হবে, কোনটাতে পাকিস্তানের লাভ হবে, কোনটাতে ইন্ডিয়ার লাভ হবে, কোনটাতে চায়নার লাভ হবে। বাংলাদেশের ডিফেন্স পটেনশিয়ালিটিতে যদি আমরা বলি, তবে আমাদের সবচেয়ে বড় শত্রু তো অবশ্যই আমাদের চতুর্দিকে আছে হচ্ছে ভারত। সেই ভারতের বাস্তবতাকে যদি আমরা আনি, তবে আমাদেরকে একটা ডিফেন্স প্যাক্টের মধ্যে যেতে হবে। এই প্যাক্টের মধ্যে পাকিস্তান এবং চায়না আসতে হবে, এবং যদি তাই আসে, এটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় থ্রেট, যে আমরা যদি কোনো প্যাক্টের মধ্যে যাই তাহলে তারা বিপদে পড়বে। এই কারণেই তারা কথা বলছে, এবং তাদের সাথে যে আমাদের সেনাপ্রধান এবং ইয়াদের সাথে কথা হচ্ছে, এটা বলে আলটিমেটলি বাংলাদেশের জনগণের কাছ থেকে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী অ্যাকচুয়ালি তাদের যে অ্যাকসেপ্টেন্সটা জনগণের বিরুদ্ধেও দাঁড়িয়ে করছে। এটা একটা প্রেশার টুয়ার্ডস আমাদের সেনাবাহিনী। তো তাদের গেমটা ইজ ভেরি ক্লিয়ার। বাট আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, হয়ে একটা সরকার এসে তারা বাংলাদেশের জন্য সবচেয়ে সহি যেটা, সেটাই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার কাছে যেটা জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে এনআইডি তথ্য পাচার হয়ে গেছে বা চুরি করেছে, বিভিন্ন 2-3 জন কর্মচারীর কথা বলা হয়েছে যে তারা বিক্রি করে দিয়েছে। তো এই যে ভোটের আগে এই ধরনের তথ্য, তো সেই তথ্যগুলো যেগুলো আউট হয়ে গেছে বা যেগুলো ভুল তথ্য সংযোজন করা হয়েছে, সেগুলোর ব্যাপারে তো ওনারা কিছু বলেননি। ওনারা শুধুমাত্র যে কয়জন কর্মচারী এই ঘটনার সাথে জড়িত তাদেরকে মানে গ্রেফতার করা হয়েছে বা আইনের আওতায় দেওয়া হয়েছে। তো এটা আসলে কিভাবে হয় আপনার কাছে জানতে চাও, এবং নির্বাচনে ঠিক 1 মাসও নেই, এই মুহূর্তে এই ধরনের একটা আতঙ্কিত ব্যাপার কিনা। আরেকটা হচ্ছে যে পোস্টাল ভোট নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখেছি। তো যে পোস্টাল ভোট কিন্তু আসলে পরিবর্তন করে দিতে পারে একটি দলের, মানে একটি দেশের। এখন যেহেতু আছে মানে বেশ ভালো সংখ্যক পোস্টাল ভোট আছে, তো সেখানে এটা একটা আতঙ্কের বিষয় কিনা নির্বাচনের আগে আগে। জি, আমার শ্রদ্ধেয় মনির ভাই, কলিগ কর্নেল মোস্তাফিজ এবং হাসিনা আপু, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাকে সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচন সামনে, 12ই ফেব্রুয়ারি। নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এটাই আমরা আশা করি। সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যদিও জনগণ এই মুহূর্তে নির্বাচন চাচ্ছিল না, বাট পলিটিক্যাল পার্টিগুলোর দাবির কারণে নির্বাচন সামনে হচ্ছে। নির্বাচন দরকার আছে দেশে, অবশ্যই দরকার। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে বা একটা নির্বাচিত সরকার গঠন করতে হলে নির্বাচন দরকার। তো যা হোক, নির্বাচন অবশেষে আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি আগে এইটুকুতেই, কর্নেল মোস্তাফিজ অবশ্য ভারতীয় সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের সম্পর্কে বলেছেন। ভারত এমন একটা দেশ যে সবসময় একটা প্রোপাগান্ডা, একটা মিসলিডিং কিছু বলতেই থাকবে, যাতে একটা ইনফ্লুয়েন্স এবারে 54 বছর ইনফ্লুয়েন্স করে গেছে, হঠাৎ করে ইনফ্লুয়েন্স ছাড়া হয়ে যাচ্ছে, তারা তারা সইতে পারছে না। তারা যেভাবেই হোক আবার পুরানো ব্যবস্থায় বাংলাদেশকে কবজা করতে চাচ্ছে। ইনশাল্লাহ সামনে হবে না। তো সেই জন্যই হয়তো আমাদের সেনাবাহিনী প্রধান, তারা দেশপ্রেমিক, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, তারা আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে, বলার কথা সেজন্য হয়তো বলেছে। আমি বিশ্বাস করতে চাই না যে তারা কথা বলেছে, রেগুলার বলে। এটা হয়তো কালে ভদ্রে আগে হয়েছে, সেটা হয়তো সাংবাদিকদেরকে সে উত্তর দিয়েছে ওখানে যে রেগুলার যোগাযোগ আছে। এটা আমার মনে হয় সত্য না, হয়তো হয়েছে টুকটাক সৌজন্যতার খাতিরে কথা হতে পারে। আর কেউ ফোন করলে তার বলবে না যে আমি কথা বলবো না, সেটা বলে নাই, হয়তো অসৌজন্যতা আমাদের অবস্থাটা করবে না। তো যাই হোক, আমাদের তিন বাহিনী প্রধান হাসিনার আমলে থেকে ছিলেন, আছেন। আমি আশা করবো তারা অতীতের ভুলগুলো থেকে শুদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী কাজ করবেন, ট্যাক্স পেয়ারদের চাহিদা অনুযায়ী কাজ করবেন, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যা যা করণীয় সেই পথে তারা হাঁটবে, এবং আমি আশা করি তারা হাঁটবে। আচ্ছা, এখানে প্রতিরক্ষার জন্য অবশ্যই আমাদের বাংলাদেশ, পাকিস্তান, চায়না, ইভেন প্রয়োজনে টার্কির সাথে আমাদের একটা ডিফেন্স প্যাক্ট হওয়া উচিত। এটা সাধারণ মানুষ এখনো বোঝে, সাধারণ মানুষের মুখে ওটা বলা বলি হচ্ছে। এটা প্রয়োজন আছে, এটার প্রোজ এন্ড কনস বিবেচনা করে আমরা রাষ্ট্রের জন্য যেটা ভালো হয় সেভাবেই আমাদের সামনের দিকে আগাতে হবে। এবং এই ব্যাপারে আগামী সরকারি দল, বিরোধী দল যারাই আসবেন, এই স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয়, মিলিটারি প্যাক্ট অন্য দেশগুলোর সাথে সবাইকে একমত হতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কারণ আগে দেশ, ভারত তো তার ইন্টারেস্ট চাবেই। আমি আগে আমার ইন্টারেস্ট প্রোটেক্ট করে তারপরে ভারতেরটা দেখব, সেটা পরে। বাট গত 54 বছরের বাস্তবতায় যা বুঝতে পারছি, আমাদের আগামীতে এই মিলিটারি প্যাক্টটা লাগবে এই 3টা দেশের সাথে। যাই হোক, এখন আসি তথ্য চুরির ব্যাপারে। তথ্য চুরি, আমার দেশের মানুষ, এমনও মানুষ আছে, এমন না, অনেকেই আছে যে অল্পতে বিক্রি হয়ে যায়। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু কর্মচারী আছে, গত 16 বছর তো কম চাকরি পায়নি,
16 বছরে চাকরি পাওয়া কর্মকর্তা কর্মচারীরা তো রয়ে গেছেন বহাল তবিয়তে, হাতে গোনা অল্প বিস্তর হয়তো রিটায়ারমেন্টে গেছেন বা বাড়ি গেছেন, বাট 95 আগের লোকজনই রয়ে গেছে, 95%। তো সেই ক্ষেত্রে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, হয়তো কেউ কেউ তথ্য বিক্রি করেছে বা কারচুপি করার জন্য বা লিস্ট আউট করে দিয়েছে, এটা করতেই পারে। কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশন এই ব্যাপারে বিশদ তদন্ত করেছে কিনা। শুধু কি এই কয়েকটা ডাটা বের করে দিয়েছে এতেই শেষ না, হয়তো আরো বড় কোনো ড্যামেজ করতে চাইতে পারে, ওই লোকগুলো তো আরো তো লোক রয়ে গেছে ভিতরে। তো সেই অনুযায়ী নির্বাচন কমিশনের উচিত হবে তদন্ত করার বিস্তারিত ভাবে এবং খতিয়ে দেখা কি কি ড্যামেজ করেছে বা কি কি ইনফরমেশন আউট করে দিয়েছে। আর কারা বসা আছে এই মাইন্ডের, তাদেরকে এখন থেকে কর্মবিরতিতে পাঠাতে হবে। চাকরি পার্মানেন্টলি বাদ পরে দেখ, আপাতত নির্বাচন পর্যন্ত এই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত তাদেরকে কর্ম থেকে অফ রাখতে হবে বা সাসপেন্ডেড রাখতে হবে। যাদের আর যারা আছে তাদের সবাইকে যাদের সন্দেহ হয় করতে হবে, এটা সুষ্ঠু নির্বাচনের সাথে করতে হবে, যাতে আর কোনো ড্যামেজ করতে না পারে, তথ্য বিক্রি করতে না পারে, কোনো ইলেকশনটাকে ভন্ডুল করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য কোনো ধরনের আকাম কুকাম যাতে করতে না পারে। এটা নির্বাচন কমিশনের জন্য সিগন্যাল এবং এটা থেকে সচেতন হয়ে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমি আশা করি। আচ্ছা, এরপর আসছে পোস্টাল ভোট। পোস্টাল ভোট বাংলাদেশে নির্বাচন সিস্টেমে এটাই প্রথম। তো প্রথমবার কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে সেখানে অনেক সন্দেহ থেকে যায়, অনেকের কাছে অনেক কিছু পরিষ্কার হয় না। আর পোস্টাল ভোটটা যেহেতু বিদেশে আমাদের অনেক লোক আছে, আমার জানা মতে 70 লাখেরও উপরে, এবং বিদেশে যারা আছে তারা সবাই ভোটার, তারা সবাই আমাদের প্রবাসী কর্মকর্তা কর্মচারী যারা আছে বাইরে, যারা পার্মানেন্টলি সেটেল হয়ে গেছে, সিটিজেন হয়ে গেছে, তাদের কথা আলাদা। এছাড়াও প্রায় মিডল ইস্ট এবং বিভিন্ন দেশে আমাদের ওয়ার্কারের সংখ্যা মোর দেন 70 লাখ। তো এটা একটা বিশাল ভোট, কিন্তু অলমোস্ট আমাদের 12 ভাগের 1 ভাগ, আমাদের 12.5 কোটি হচ্ছে ভোটার, তার মধ্যে রাফলি যদি 1 কোটি ধরি তাহলে 12 ভাগের 1 ভাগ বা 13 ভাগের 1 ভাগ ভোটার। এটা কিন্তু একটা বড় অঙ্ক। তো এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। পোস্টাল ভোটারে যেটা আমরা দেখেছি যে বা জেনেছি যে অ্যাপস এর মাধ্যমে প্রথমে সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে তার ঠিকানা অনুযায়ী তাকে সেখানে তার ব্যালট পেপার পাঠানো হবে, এবং ব্যালট পেপার পাওয়ার পরে সে ব্যালট ফিল আপ করে আবার তারা এটা পাঠাবে বাইরে। তো সেই ক্ষেত্রে কিন্তু টাইম লেগে যাবে একটা জিনিস যে রেজাল্টটা গুনতে। তো বাকি সিস্টেম করছে আমি শিওর না, কারণ ওদের কি একদিন আগে ভোট দিবে যে টাইমলি তারা পেয়ে যায়, বা লাস্ট ডেট কবে ওদের জন্য। তো সেটা একটা। আরেকটা হচ্ছে যে এখানে ম্যানিপুলেশনের সুযোগ থাকে এই সেন্সে সোশ্যাল মিডিয়াতে আসছে, সেটা তো আসতেই পারে সোশ্যাল মিডিয়াতে কম বেশি। আর মানুষ যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে এখন কাজ করে, সো অনেকে ফেক জিনিসও দেয়। তো এটা করা, সে পাওয়ার পরে ওখান থেকে কিভাবে পাঠাচ্ছে, সে কি এমবেসির থ্রুতে পাঠাচ্ছে, বা সে ফর এক্সাম্পল কুয়েতে যে অ্যাম্বাসেডর আছেন সে কি সরাসরি কালেক্ট করে সবগুলো একসাথে কম্পাইল করে পাঠাচ্ছে? পাঠালে মানে সবকিছুর উপরে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এত মানে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল, আর এতগুলো ব্যালট যে ভিডিওতে আমরা দেখেছি, এটা কি উদ্দেশ্যপ্রণীত ভাবে করা হয়েছে নাকি এটা কিভাবে হলো? আর যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে এখানে এম্বাসির ভূমিকা কম, তাহলে এম্বাসির ভূমিকা যদি কম হয় তাহলে কার ভূমিকা বেশি এখানে? আমরা তো আমি ভিডিওটা নিজে দেখিনি। তো যদি করে থাকে, এটা যারা করেছে তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেটা চেষ্টা করতে হবে। সেটা কি দেশের ভিতর থেকে কেউ করেছে বা দেশের বাইরে থেকে করেছে? অতএব এই যে ভিডিওটা এটা করেছে ফাইন, এটা করা হয়ে গেছে। এখন ব্যবস্থা কি নিচ্ছে? এখন ব্যবস্থাটা নেওয়াটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটার আলোকে এই যে একটা ইনসিডেন্ট দেখালো, হতে পারে ফেক বা রিয়েল বা স্যাম্পল এটা, তো সেই ক্ষেত্রে তার সেফগার্ড কি, সে কি ব্যবস্থা নিচ্ছে? নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে যাতে কোথাও কোনো রকম মানে অনিয়ম হতে না পারে, মানুষ একটু ইনপুট দিয়ে স্যার। হ্যাঁ প্লিজ স্যার, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যারা যে প্রথমে যখন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে সেটা চিঠি পাবে, চিঠি পাওয়ার পরেও ওখান থেকে একটা কিউআর কোড স্ক্যান করে সে সেলফি তুলে কনফার্ম হওয়ার পরেই কিন্তু তার ভোটটা কাউন্ট হবে। এখানে যারা একসাথে মানে দলবদ্ধভাবে যে ইয়াগুলো নিয়েছে মিডল ইস্টে, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পে একসাথে থাকে এবং একই ঠিকানা ইউজ করে ইয়ার জন্য। সো ওই সিচুয়েশনটার সুযোগ নিয়ে জামাতে ইসলামের কিছু লোকজন বাকি সবার চিঠিটা কালেক্ট করেছে। আমি ভিডিওগুলো দেখে যারা বুঝলাম, যেটা তাদের করা উচিত হয় নাই। আমি যে টেলিফোন কনভারসেশনটা যেটা আমি দেখলাম, তখন ওই লোক আবার বলতেছে যে আপনি আমার পারমিশন ছাড়া আমার চিঠি কেন দিলেন? না, এটা তো আপনার কাছে ফেরত দেওয়া হবে। বলছে 7-8 দিন হয়ে গেছে, এখনো ফেরত দেন নাই কেন? এখানে হচ্ছে যে ম্যানিপুলেশনটা করা হচ্ছে, মানে বা চেষ্টা করতেছে, মানে একটা রাজনৈতিক দলের লোক, আমি যেটা বুঝতেছি সম্ভবত জামাত ইসলামী, তারা একজন লোক সবগুলো কালেক্ট করেছে, এবং যখন তারা এটা আবার ডিস্ট্রিবিউট করবে তখন সাথে হয়তো বা
কোনো অনৈতিক পন্থা, টাকা পয়সা হইতে পারে বা ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে ভোট দেওয়া করবে, যেটা হচ্ছে অনৈতিক। বাট একজন ইন্ডিভিজুয়াল কিন্তু ওই কিউআর কোডটা স্ক্যান করে নিজের সেলফি তোলার আগে তার ব্যালটে কিন্তু অন্য কেউ ভোট দিতে পারবে না। স্যার এইটুকু ভোট দিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। যে আমার মনে হয় ফেরদৌস যে আপনি মনে হয় ভিডিওগুলো দেখেন নাই, না দেখলে আসলে না, বলাটা ভিডিওটা একটা মুশকিল, বা সিস্টেমটা না জানলে পোস্টার ভোটার না জানলে এই বিষয়ে আসলে কথা বলাটা একটু মুশকিল আছে। হ্যাঁ, বাট এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অ্যাডভান্স, যাতে ঘটনা না হতে পারে। তারপরে এগুলো যদি বলা হয় যে বিচ্ছিন্ন ঘটনা, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেরকম বলেছেন যেরকম দুই একটা ঘটনা ঘটতেই পারে, তো দুই একটা ঘটনা তো এটা না, আমরা তো দেখেছি যে অনেকগুলো এখন এই ব্যালট গুলা যদি পোস্টাল ব্যালট গুলা যদি একজনই মেনটেন করে, একজন নেতা যেহেতু জামাত নেতার হাতে, তো সেটা তো খুবই ভয়ঙ্কর একটা বিষয় নির্বাচন। তাহলে যে এলাকায় এটা হয়েছে ওই এলাকার ভোটগুলার ব্যাপার কাউন্টিং এ নিবে কি নিবে না সেই ব্যাপারে চিন্তা করা উচিত নির্বাচন কমিশনের, ওই পার্টিকুলার ওই সিটির বা ওই এলাকার সবার না, বাট ওই গ্রুপটা ওইভাবে চিন্তা করা উচিত কিভাবে কি করা যায়। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, সোজা কথা। এখন নির্বাচন কমিশন কিভাবে করবে সেটা তার বন্দোবস্ত, এটা তাকে করতেই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ইসলাম রবি, আপনার কাছে একটু শুনতে চাই যে জামাতের নেতা, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম হামিদুর রহমান আজাদ, উনি বলেছেন যে কার্ডের কথা বলে কার্ডের নামে ভোটারদেরকে প্রতারিত করার একটা দাবি করছে আর কি জামাতের এই নেতা। এবং আমি দুই একদিন আগে নাহিদ ইসলামও এই ধরনের কথা বলেছে যে কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড দিবে বিএনপি, কিন্তু কার্ড কোথা থেকে, টাকাটা আসবে কোথা থেকে সেটা কেন বলছে না। তো এটা আপনার কাছে একটু শুনতে চাই যে কার্ডের নামে আসলে কি হচ্ছে, মানে ভোট টানার একটা ষড়যন্ত্র কিনা। যাক, আমরা শিরোনাম যেটা আছে ওইটা দিয়ে শুরু করি, তারপরে এবার কার্ডের কথা। এটা তো কার্ডের কথা আমরা শিরোনামে নাই। ধন্যবাদ উপস্থাপিকা, আমার দুই প্রিয় মানুষ, আমার সহ আলোচক যারা আমাদেরকে দেখছেন চ্যানেলের মাধ্যমে, দেশে প্রবাসে, সবাইকে আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারেক রহমান সাহেব তার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েই এটা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে। সেই সাক্ষাৎটা হচ্ছে পারিবারিক সাক্ষাৎ। যখন পরিবারের সদস্যদের সকল সদস্য, উনি শুধু খালি নিজে না, ওনার স্ত্রী, মেয়ে, ওনার ভাইয়ের ওয়াইফ, প্রয়াত ওয়াইফ এবং তার সন্তানরাও আছে ওনার সাথে, বিং ফাতেমাও আছে। উনি এখানে গিয়েছেন পারিবারিক ভাবে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কৃতজ্ঞতা হলো ওনার মা যখন অসুস্থ হয়েছেন তখন সার্বক্ষণিক প্রধান উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে যে সার্ভিসটা দিয়েছেন ম্যাডামের জন্য, এবং সর্বোপরি উনি যখন দেশে এসেছেন ওনাকে যেভাবে সহযোগিতা করেছেন দেশে আসার জন্য সরকার, এবং তার মায়ের মৃত্যুর পরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে স্পিচ দিয়েছিলেন এবং উনি শোক ঘোষণা করেছিলেন এবং নিজে ফিজিক্যালি জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেজন্য এবং মরহুম খালেদা জিয়া পরিবারের একমাত্র সদস্য হিসাবে, পুরুষ সদস্য হিসাবে তারেক রহমান সৌজন্যবোধ ওনাকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পুরো পরিবারকে নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে রাজনীতির বন্ধক যারা রাজনীতিবিদদের স্বভাবে পরিণত হয়েছে। এখান থেকে বুঝতে পারে পারিবারিক গেট টুগেদার আর পলিটিক্যাল গেট টুগেদার এটার মধ্যে একটা পার্থক্য আছে। জানি না কেন কি কারণে সব বিষয়কে গেট টুগেদার বলে না, বৈঠক বলছে। বৈঠক আর গেট টুগেদার তো এক না। আমি গেট টুগেদার মানে হলো, বৈঠক মানে হলো আপনি যখন পরিবার নিয়ে যাবেন বৈঠক, তো ওনার সাথে বৈঠক ওনার পরিবার। বৈঠক ছাড়া কি হবে? এই যে আপনার সাথে আমরা বৈঠকে আছি না, এগুলি নিয়ে যদি আপনারা রাজনীতির বন্ধ বুঝুন তাহলে তো একটা সমস্যা। আর উনি তো পলিটিক্যালি, এটা আমার দল থেকেও তো কোনো আমরা প্রেস রিলিজ দিয়ে দেন যে যে অবস্থা নিয়ে, রাজনৈতিক সংকট নিয়ে বা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের চেয়ারম্যান দেখা করবেন, এরকম কোনো তো প্রেস নোট আমরা দিনে ইস্যু করি নাই। উনি একেবারে ব্যক্তিগত পর্যায়ে সৌজন্যবোধ এবং ওনার মায়ের জন্য এবং ওনার জন্য যে সরকারের থেকে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ বা সরকার যে সার্ভিসটা দিয়েছে সেটা কৃতজ্ঞতা জানানোর জন্য উনি সপরিবারে এ টু জেড কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে গেছেন। এটাও এটা ফেসাল বেড়ে লাভ নেই, আমরা বৈঠক বুঝে। এখন আর জানি কি করলেন আপনি বৈঠক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আর কি কি কার্ড যেন আপনারা দিবেন, এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখছে আর কি এনসিপি এবং জামাত। এখন আমি ওনাদেরকে অনুরোধ করি যে ফ্যামিলি কার্ড আমরা হয়তো ঘোষণা করেছি, বা কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড আমরা এগুলো ঘোষণা করেছি। আটটা আমাদের বিষয় আছে, এটা আমরা ঘোষণা করছি। এটা কার জন্য ঘোষণা করছি? কে পাবে এটা? জনগণ পাবে। তো যারা নির্বাচিত হবে সরকার, তারা এই কার্ডগুলির সুবিধা নিতে পারতো। বিএনপি না হলে অসুবিধা নিত, আপনারাও নিতে পারে। আপনারা তো জনগণের কাজ করবেন, এই তো জনগণ আপনাকে ভোট দিবে। তা আপনারা এই কার্ডের মাধ্যমে জনগণের সেবা দিবেন। সেবা কিভাবে দিতে হয় এটা তো জানতে হবে। 1975 সালে পট পরিবর্তনের পরে আপনারা জানেন 74 বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষে কি হয়েছিল আপনারা সব বিষয় জানেন। তখন দেশে খাদ্য সংকট ছিল এবং দেশের সাধারণ জনগণ দুর্ভিক্ষের দিকে দিনের পর দিন আরো
বহাবহুল হয়ে এগিয়ে যাচ্ছে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার পরে উনি সারা বাংলাদেশে একটা সিস্টেম চালু করলেন। আগে এই যে ওনারা চাকরি করেন, ওনারা জানেন জিআর ডিলার মানে গভর্নমেন্ট ডিলার, যেখান থেকে ওনাদের রেশন দেওয়া ওনারা উত্তোলন করলেন। সরকারি কর্মচারী বাহিনীগুলিতে যারা চাকরি করে ওনারা পায়। জিয়াউর রহমান সাহেব এসে বললো কি জানেন, এমআরটি ডিলার, মাস পিপল ডিলার, তার মানে হলো প্রতিটা ইউনি এক একটা করে ডিলারশিপ দিয়ে দিলেন। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, খাদ্য বিভাগের পক্ষ থেকে যেন সেখানে খাদ্য পৌঁছায় দ্রুত, যেন সাধারণ মানুষ এই খাদ্যগুলি গ্রহণ করতে পারে, চাল ডাল গম নিত্য প্রয়োজনীয় জিনিস। উনি আবার 76-77 সালে এসে একটা সিস্টেম চালু করলো, আমাদের ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা ইয়ে বলি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা উনি গঠন করলেন। করে উনি কি করলেন, প্রত্যেক উপজেলা লেভেলে, থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে এই টিসিবি আপনার দোকান সেখানে প্রতিষ্ঠা করে দিলেন। সেখানে অল থিংস টিসিবিতে আপনার এই আমাদের কাপড়, পোশাক, এই শস্য বিশ্ব, মনে করেন যেন বিভিন্ন রকম বীজ, খাদ্য তো আছে, সবকিছু মিলে আপনার সেগুলি সেখানে দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তখনকার কারণে উনি এগুলি সিস্টেমটা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই সিস্টেমটা পুরো এক হয়ে চলতেছিল অনেকদিন। এখন তো টিসিবি প্রায় বিলুপ্তির পথে, ওই যে পেঁয়াজ বেছে, আলু বেছে, ট্রাকে করে এগুলি দেখি। কিন্তু এটা তো একটা ভালো উদ্যোগ ছিল। তারেক রহমান যেটা বলেছেন, উনি বাইরে থেকে যেটা দেখে গেছেন যে এখানে যেরকম একটা বেনিফিট বিষয়, মানে পরিবার সাপোর্টের জন্য একটা বিষয় আছে, উনি সেই ধারণা অনুযায়ী উনি ওইখানে ওইটা চালু করার চেষ্টা করছেন আর কি, সাপোর্টের ব্যবসা, আমার যেটা মনে হয়। সাপোর্ট হতে পারে। উনি বিদেশ থেকে কি দেখে আসছেন, আমি বাংলাদেশে দেখে দেখি, আমি আপনাকে বলি, উনি বিদেশ থেকে কি দেখে আসছেন, উনি একটা সঞ্চয় করে আসছে ওনার মেধা, সেটা উনি অ্যাপ্লিকেট করবে আমাদের জনগণের জন্য। আমরা এটার জন্য ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশে যেটা দেখছি সেটা আমি বলতেছি। আমি বাংলাদেশে দেখছি যে তখন দুর্ভিক্ষ ঠেকানোর জন্য জিয়াউর রহমান সাহেব টিসিবির দোকান খুলে দিয়েছিল, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে এবং গ্রামে গ্রামে এমআরটি ডিলার দিয়ে দিয়েছিল, যেন দ্রুত মানুষ যেন এই সমস্ত পোশাক মানে খাদ্যদ্রব্য পাইলে সেখানে দুর্ভিক্ষ ঠেকানো যাবে। আমি ওখান থেকে শিখছি। আমি এটি বললাম, আমি তো ভাই লন্ডন টন্ডন থাকি নাই বা বিদেশে সিস্টেম গেলেও আমি জানি। আমার কথাটা হলো যে ঠিক আছে, কৃষক কার্ড আমি দিব কৃষকের সেবার জন্য। তো কৃষক কার্ড দিলে কৃষক তো পাবে, নামই তো এটা কৃষক কার্ড। এটা কে পাবে? এটা তো ডক্টর শফিক সাহেব, তারেক রহমান, ওনারা তো কৃষক না। এটা তো পাবে হলো আমার গ্রামে যারা কৃষক, তারা পাবে। তো এটা তো ভালো আছে, ভালো উদ্যোগ। যদি জামাত ক্ষমতা আসে, তো প্রায় মনে করেন যে 80% ভোটের জামাতের, হিসাব দেখে আর কি, 34%, 33%। তারপরে তাদের 12 দলীয় জোট আছে, ওখানে 5টা করে 5% করে ধরেন, তাহলে 12 দলীয় ধরে 5, 12, 60% ভোট। আর জামাতের আছে 34%, 94% তো পুরো ওনাদেরই। ওনারা তো সরকার করবে। তো এই ভালো জিনিসটা দিচ্ছে, এটা ভালোভাবে গ্রহণ করলেই হয়। টাকা কোথেকে আসবে? টাকা কোথেকে আসে জানেন না? সরকার চালান নাই, দেশ চালান নাই, টাকা কোথা থেকে আসে এটা আপনার মাথায় দিলিতে ঢুকার কথা না। সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, পরিকল্পনার মধ্যেই, বাজেটের মধ্যে এই টাকা দেওয়া থাকে। এই টাকা বাজেটের মধ্যে থেকেই চলে যায়। এটা সব জায়গায় হয়। এটা পদ্মা সেতু হয়েছে, এটা বাজেটে ছিল না। মেট্রো রেল হয়েছে, বাজেটে ছিল না। এক্সপ্রে ওই হয়েছে, এক্সপ্রে ওয়ে, তো সেটা কি বাজেটে ছিল না? বাজেটের বাইরে ছিল। বাজেটের বাইরে কি কোনো উন্নয়ন করতে পারবেন? 1 টাকা খরচ করতে পারবেন? পারবেন না। এটা তো আপনার একটা সাধারণ বিষয়। যদি উনি এটা করতে পারে, ওনার সরকারে উনি বাজেট ঘোষণা করবে, সেখানে উনি ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখবে, উনি কৃষক কার্ডের বরাদ্দ রাখবে, উনি শিক্ষা কার্ডের বরাদ্দ রাখবে। সেই টাকা সেখান থেকেই ব্যয় করা হবে। এটা তো কেউ, আমরা তো জমিদারের বলা না যে নবাব সিরাজউদ্দৌলা আজিম হোসেনের বংশধর না, যে আমি টাকা নিয়ে যাবো বস্তায় করে, এগুলি জনগণের রাখবো, 5 বছর ক্ষমতা থাকবো, আমি জনগণের দিলাম। এমনটা তো কেউ করবে না। বিএনপিও করবে না, কোনো রাজনৈতিক দল। আচ্ছা, ব্যাপারে শুনতে চাই। পোস্টাল ভোট মানে সরকার, আপনি যেটা পোস্টাল ভোট তো ভাই আমি সেকেন্ড টাইম বলি, এত আপনার এটা বলা যাবে না। এটা অনেক বড়, আপনি ভোট ফিল করবেন, 17 ভোট ফিল করতে সবাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কার্ড সম্বন্ধে শুনতে চাইছেন? এই কার্ড সম্বন্ধে বললাম, এটা কার্ড কোনো ব্যক্তিগত কার্ড না, এটা শিক্ষা কার্ড। যারা শিক্ষা গ্রহণ করবে আমাদের স্কুল, ইউনিভার্সিটি এবং প্রাইমারি সেকশন থেকে, এদেরকে ছাত্রছাত্রীদেরকে এই কার্ড দেওয়া। তো অসুবিধাটা কোথায়? তো ছাত্রছাত্রীদেরকে শিক্ষাকে ডেভেলপ করতে হলে বেগম জিয়া শুরু করছিল ভাই, বেগম জিয়া শুরু করছিল। আপনি নিজেও এটা অ্যাভেল করছেন, মিস্টার হাসিনা, আপনি অ্যাভেল করছেন যে অবৈতনিক শিক্ষা ছাত্রীদের জন্য। এখন বেগম জিয়া শুরু করছিল না? প্রাথমিক শিক্ষায় সব ফ্রি করে দিছিল, বেগম খালেদা জিয়া শুরু করছিল। মেয়েদেরকে, আপনারা যারা মেয়েরা শিক্ষা গ্রহণ করছেন, আপনাদের ডিগ্রি পর্যন্ত, মানে সর্বশেষ পর্যন্ত আপনাদের শিক্ষা ফ্রি করে দিছিল, তো বেগম খালেদা জিয়া করছিল। আমি জানি না, কারণ আমি যত পড়াশোনা করছি আমি দেখছি যে আমার বেতন দিতে হয়েছে আসলে। ভিজিএফ কার্ড হয়েছিল 2004 সালে, ভিজিএফ কার্ড, ভার্নারেবল গ্রুপ ফিডিং। এটা মানে লো ইনকাম পিপলরা পায়, রেশন পাইতো ওটা থেকে। আমি বলি ছাত্রছাত্রীদেরকে জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। এটা আমি এখন আপনার অ্যাকাউন্টে আপনার তাইলে আমাদের কাছে পড়েন না, এই জন্য আপনার অ্যাকাউন্ট ছিল না। এটা মাস্ট, এটা বাধ্যতামূলক অ্যাকাউন্ট, এখনো আছে, স্টিল নাও।
কি বলেন আপনি? তাহলে আপনি আবার বুঝলেন, ওয়েবসাইটে দেখেন। আচ্ছা কিনা? আমি বেতন দিচ্ছি সেটা আমি জানি। এখন আমি শুধু শুনতে আপনি আমার বেতন দিচ্ছেন কোথায়? আমার বেসরকারিতে বললে আপনি তো বেতন দিবেনই। আমি সরকারের কোনো দল তো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি দিব না, এশিয়া ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দিব না। এটা তো ভোগ করবে হলো সরকারের, যারা নাকি পাবলিক আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে তারা পাবে, বাইরে কেউ পাবে না। এখনো ভাই আপনি আপনি জানি না আমি আপনি কতটুকু জানেন, আমার বাংলাদেশে আসলে আমার বাংলাদেশের নারীদেরকে জিজ্ঞেস করেন যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে তাদের জন্য বৃত্তি আছে। এটা প্রবর্তন করছিল খালেদা জিয়া। প্রত্যেকের নামে অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের নামে ব্যাংকে টাকা যায় এবং নির্ধারিত সময় তারা ব্যাংক থেকে টাকা ড্র করে নিয়ে আসে। এবং প্রাইমারি স্কুল পুরোটাই আপনার ফ্রি, সেখানে আমাদের সরকারি। এখন হলো আমাদের কিন্ডার গার্ডেন আছে, আপনার ছেলেদের পড়াবেন কিন্ডার গার্ডেন, ইংরেজি শিখাইবেন, তখন কিন্তু 8,000 টাকা ভর্তি ফিস দিতে হবে। করে ফেলছি উনি না যখন না, আপনি 8,000 টাকা ভর্তি ফিস দিতে হবে। তো আপনি তামিলুল মিল্লাতে পড়াবেন আপনার পোলারে, তো সেখানে 10,000 টাকা ভর্তি ফিস দিবেন। তো আমার গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে যাই দেখেন কি আপনার 2 টাকা নেয় কিনা আপনার কাছ থেকে নিবেন না, ফর্মের টাকাও নিবেন। না ঠিক আছে, আমরা হয়তো পাস করে ফেলছিলাম তখন, এরকম হতে পারে। যে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি কোন পাস করতেন আমি জানি না, আমি বলছি যে এটা দীর্ঘ সময় লং টাইম চলতেছে। এখন আপনি কোথায় লাভ করছেন আমি জানি না। আপনি আমার ভালো করে ওয়েবসাইটে এখন টিপ দেন, আমি এই যে দুজন এই আলোচক আছে আমি অনুরোধ করবো ওনাদেরকে যে আপনারা ওয়েবসাইটে টিপ দেন যে ছাত্রীবৃত্তি আছে কিনা দেখেন, ছাত্রীরা যে বৃত্তি পায় প্রাইমারি স্কুলের শিক্ষা মানে ফ্রি। দেখেন আপনার ওয়েবসাইটে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে টিপ দিন, এটা পাইবেন। কারণ আপনি পান নাই কেন এটা আমার দূরে, ভিত্তি ঠিক আছে, ভিত্তিটার কথা অত বড় দালালের খবরে পড়ছিলেন আপনি। আমাদের কাছে দালালের অভাব নেই। যে আমি লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু শুনতে চাই। আপনি পোস্টাল ভোট নিয়ে বলছেন, বাট আরেকটু ডিটেইলস শুনতে চাই যে পোস্টাল ভোটের মানে আমি আসলে সময়ের অভাবে এখানে করতে পারি নাই, কিন্তু পুরো বিষয়টা আসলে কি এটা। আর এখানে 15 লাখ ভোটের কথা বলা হয়েছে পোস্টাল ভোট, এবং এটা কিন্তু যদি কারচুপি হয় তাহলে তো একটা রেজাল্ট পরিবর্তন করার জন্য না। এখন আমাদের যে সিস্টেম আছে, আমি একটু মোস্তাফিজ ভাই আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শক নিয়ে উনি পোস্টাল ভোট দেখাচ্ছেন। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কাছে পোস্টাল ভোট আছে। আপনার পোস্টাল ভোট নিয়ে যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগ নিয়ে আমি কিছু কথা বলি। জি আপনারা একটা ভিডিওতে দেখেন যে একজন ব্যক্তির বাসায় বা দোকানে বা অফিসে অনেকগুলো পোস্টাল ভোট। এটার একটা কারণ হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি তারা বেশিরভাগই ধরেন একটু অল্প শিক্ষিত বা ডিজিটাল মাধ্যমের সম্বন্ধে আমরা একটু কম জানি। আরেকটা হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্যে কাজ করি তারা ইউরোপের মতো অত লাখ লাখ টাকা ইনকাম করে না প্রতি মাসে, একটু অল্প আয়ের মানুষ। এখন আমার যে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসে যদি আমি নিজে যাই এই ব্যাপারটা আনতে যাই, তাহলে যাতায়াতে দেখা যাচ্ছে আমার বাংলাদেশি টাকা 1 থেকে 1,500 বা 2,000 টাকা খরচ হবে, বা কারো কারো আরো কম হবে, কারো বেশি হবে। আমি আমারটা দিয়ে করি। এখন এখানে কি হয়েছে, এই পোস্টাল ভোটটা আমার যে আমি যে এলাকায় কাজ করি তার কাছাকাছি একজন ব্যক্তি অফিস থেকে সবগুলো দায়িত্ব নিয়ে আনছে, আনার পরে আমাদেরটা যার যার তার কাছে দিয়ে দিছে। তো এখানে এই পোস্টাল ভোট দিয়ে কেউ যার ভোট দিবে এরকম কোনো অপশন নাই। যদি একজনে 500 পোস্টাল ভোট আনে সে ভোট দিতে পারবে না। আমি একটু আগে নির্বাচন অফিসের কল সেন্টারে কল দিয়েছিলাম, আমি যেটা সম্বন্ধে জিজ্ঞেস করি তা আমি জানি, তারপরে তাদের কাছে কনফার্ম হয়েছি। আমি যদি এই যে কিউআর কোডটা দিয়ে স্ক্যান না করি, আমার অ্যাপসে আমার পাসওয়ার্ড, আমার ফোনের যে অ্যাপস আছে পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার দিতে হবে, তারপরে কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপরে আমার সেলফি তুলতে হবে, লাইভ সেলফি, এবং আমার লাইভ লোকেশন চালু থাকতে হবে। সবকিছু যদি ঠিক থাকে আমার ভোটটা ওইখানে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আমি এখান থেকে যখন টিক চিহ্ন দিয়ে দিব দেশে যাবে, তারপর আমার পোস্টাল ভোটের সাথে আমার যে অনলাইনে যে রেজিস্ট্রেশন করা আছে এটার সাথে মিলাবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার ভোটটা কাউন্ট হবে। সুতরাং কেউ 500 ভোটে যদি মনে করে যে টিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দিবে আর ভোট কাউন্ট হয়ে যাবে, এটা কখনো ওই ভোটগুলো বাতিল হবে। আর আমরা যারা অল্প আয়ের মানুষ এবং যারা একটু কম বুঝে, শিক্ষিত কম, তাদেরকে সহজের জন্য এবং তাদের যাতে এক্সট্রা টাকা খরচ না হয় সেজন্য এলাকায় যারা একটু সিনিয়র বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে বা বাসায় বাসায় কাজের জায়গায় পৌঁছায় দেয়। এটা দিয়ে তারা কি করছে, আমাদের উপকার করছে, তারা কোনো ক্ষতি করছে না। আপনারা যদি চান যে প্রবাসীরা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ভোট দেয়, তাহলে আমি মনে করি এই জিনিসটা আরো সহজ করা উচিত। তার নাহলে আপনারা দূতাবাস থেকে করেন, প্রত্যেকের বাসায় গিয়ে পৌঁছা দেন, সেটা তো দিবেন না। তাহলে আমরা কজন মানুষ টাকা খরচ করে ওই পোস্টাল অফিসে যাবেন, আবার এই যে দেওয়ার পরে দায়িত্ব নিয়ে ধরেন, এই যে যার বাসায় আমরা দেখেছি উনি দায়িত্ব নিয়ে এসেছে, এরপর সবাইকে পৌঁছায় যাবে উনি নিয়ে আসতে পারে। এমনকি হয় কি, ধরেন আমরা তো সবার বাসায় বাসায় পোস্টাল ঠিকানা দেওয়া সম্ভব না। এখানে ধরেন একটা বাজারে একটা পরিচিত দোকান, ঠিকানা আমরা আমি বলি নিয়ে আসলো একজন বিএনপি নেতাই 500 নিয়ে আসলো, ঠিক আছে, তো সেই দিলাম তো লাভ নাই তো। সে আপনাকে করলো যে আপনি বিএনপিতে দেন, আপনি ধানের শেষে আমাকে তো ভোট চাইছিল না, আমাকে তো ভোট চাইছিল না, আমি ভোটার, সে আমাকে ভোট চাবে না। আমি ভোটার, সে যদি কোনো রাজনৈতিক দলের হয় সে আমাকে ভোট চাবে না। ভোট চাইলে বলে আমি মেনে বলে বলবো, তাহলে আপনি দেশে ভোট চাইতেছেন না? দেশের মানুষের কাছে গিয়ে কি বুঝাচ্ছেন? আমাদেরকে ভোট দিলে আমরা কল্যাণ রাষ্ট্র করবো, আমাদেরকে ভোট দিলে আমরা এই কার্ড দিব, ওই কার্ড দিব, সেই কার্ড বুঝাচ্ছেন না? কেউ তো আমাকে ভোট চাইতে পারে, আমাকে সে উদ্বুদ্ধ করতে পারে, ভাই আমার ভোট দিলে তোমার এই করে দেবো, সে বলতে পারে।
এটা তো বলার রাইট আছে। আমরা আমার মনে হয় বুঝতে পেরেছেন আমাদের যারা অতিথি আছেন। এটা জিনিসটা হওয়ার মধ্যে এই যে ওষুধ যেটা আপনারা দিচ্ছেন, এটা দিয়ে আরো আমাদের মতন যারা সাধারণ আছে মধ্যে আছে তাদের ক্ষতি করছেন। যদি তারা ভোট দিতে না পারে, আমরা কি চান না যে আমরা ভোটটা দিই? আপনি দেখেন আছে না, আমরা আরেকটা কথা বলি, 1.5 কোটি না 1 কোটির উপরে প্রবাসী, কত লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করতে? মাত্র 15 লক্ষ সামথিং। সবাই এখানে বলতে না, কেন আমি করতে পারি না? এই যে সবাই রেজিস্ট্রেশনটা সম্বন্ধে বলে অনেকে আমরা বাড়িতে বাড়িতে যায় না। এই যে আপনি যেটা আপনার জানার জন্য বলছি ভাই, আপনার জানার জন্য বলি, আপনার হলো 7 লাখ, আপনার হলো 8 লাখ সামথিং হলো পোস্টাল ভোট, আর আমাদের দেশে হলো প্রায় 7 লাখের কাছাকাছি পোস্টাল ভোট। সেটা হলো যে জেলখানাতে যারা কয়েদি আছে, যারা আসামি আছে, আমাদের এই যে আর্মির যারা অফিসার আছে, পুলিশের যারা অফিসার আছে, বাহিনীর যারা অফিসার আছে, তারা মিলে হলো 7 লাখের উপরে, আর বাকিটা হলেন আপনার। তার মানে মাত্র 7 লাখ। একটা জিনিস দেখেন, 1 কোটি প্রবাসীর মধ্যে 7 লাখ প্রবাসী ভোটার হচ্ছে কেন? কারণ যে আমি বলি যে পদ্ধতিটা আপনারা বের করতেন, এই পদ্ধতিটা সবাই মানে বুঝে না। এই যে আপনার আমি বলি, আমি যখন রেজিস্ট্রেশন করতে গেছি, আমারটা পিনকোড যে আসবে, একটা পিনকোড আছে, পিনকোডটা আসে না, 2-3বার ট্রাই করার পরে আমার নাম্বারটা বড় হয়ে গেছে। আমি নতুন একটা সিম কিনছি, 2 টাকা মানে 2 রিয়াল, বাংলাদেশি 600 টাকার উপরে, 650 টাকার কাছাকাছি সিম কিনলে আমি আবার রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করছি, সেটাও বড় হয়েছে। আমি আরো 300 টাকা বাংলাদেশি টাকা রিচার্জ করে নির্বাচন অফিসে ফোন দিয়েছি, মোট 1000 টাকা খরচ করছি আমি এই রেজিস্ট্রেশন করার জন্য। এখন আপনারা যদি বলেন যে এটা তো আমি বুঝে মনে করেন পরবর্তী বুঝতে পারছি, এখানে আমি পরে রেজিস্ট্রেশন হয়েছে, অফিসে ফোন দিয়া আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়া তারপর আমার রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনারা যদি বলেন যে প্রবাসীগণ এই যে পোস্টাল ভোট নিয়ে একজনের কাছে 200 ভোট, এই পোস্টাল ভোট বাতিল করেন, আমার 1000 টাকা আপনি ফেরত দেবেন? আপনাদেরকে নিয়ে কি আমরা ফাইজলামি করতে আছেন? রাজনৈতিক দলগুলো পোস্টাল ভোট বাতিল করতে বলতেছেন আপনারা? যে স্ক্যাম ব্যতীত ভোট যদি কেউ সিনবারে দেয়, সেই ভোটটা এলাও হবে না, ক্যান্সেল হবে, মানে ভোটটা জাল ভোটের মতো হয়ে যাবে। আর যারটা সম্পূর্ণভাবে স্ক্যান করে সম্পূর্ণ তথ্য দিয়ে সিনবারে পাঠাবে, তার ভোটটাই কাউন্ট হবে। সুতরাং আপনি আপনার ভোটটা তো আপনি আপনার এটা খুলি না আমি, এটা আমি এখন খুলি না। আমি বলি এটা আমি এখন খুলি না কেন? এই যে জুয়েল ভাই, আপনি নিজে খুলে দেখেন, এটারই কি মাঝখানে আছে ধানের শীষ, না এটারই মাঝখানে? আমি ওটার জন্য বলি, আমি খুলে আমরা দেখতাম, নমুনাটা দেখতাম। না আপনাকে দেখাবে কেন? আমি বলি ভাষার মধ্যে নিয়ে আপনারা দিতেছে, এটা দেখতে পারবো, আমি দেখতে অফিস অনেক আপডেট করবে, ঠিক আছে, আপডেট করতে পারে, 2 দিন পর পর আপডেট করে। সেই জন্য আমি এটা এখনো কিছু করি নাই। 20 তারিখ পরে যখন প্রতীক বরাদ্দ হবে, আমার আসলে তো অন্য প্রতীকও থাকতে পারে। আমি এখন একজনের ভোট দিলাম, পরবর্তী দেখবো আসলে অন্য একজন প্রার্থী, আমার অন্য একজনের ভালো লাগে, তখন আমি কাকে দেবো? জুয়েল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো এটা 20 তারিখের পরে এটা আমরা যা করার কাজ করবো। তো এবার 31 জানুয়ারির মধ্যে আমাদের একটা পোস্ট অফিসে আবার রিটার্ন করতে হবে। যে 20 তারিখের পরে আপনি আমাদেরকে খুলে দেখায়েন না, জমা দেওয়ার আগে। জি, ধন্যবাদ। জি, জমা দিয়ে দিবেন। শেষ করবেন প্লিজ, আপনি পাইছেন না? জি, আসসালামু আলাইকুম। হাসিনা আপু, আসলে উনি যে কথাগুলো বলছে, কথাগুলো আসলে অনেক, মানে আমি তো প্রবাসী, আমিও ভোটার পোস্টাল ভোট দিতেছি, কিন্তু এখানে সমস্যা হলো কোন জায়গায় আপনার, আমি বলি আমরা এখানে যেহেতু বিএনপি সংগঠনের লোকে যুক্ত আছি, আমরা আমাদের দলীয় ভোটারদেরকে আমরা ভোটার বানাইছি বা ভোটার রেডি করাইছি, যারা হয়তো এখানে পোস্ট অফিসে যাইতে পারে না, তাদের ভোট তাদের আকামা দিয়ে আমরা পোস্ট অফিস থেকে আইনে দিছি, আইনা তার ভোট তার হাতে বুঝে দিছি। আমরা আর 500 ভোট 1000 ভোট আমরা জমা করি না, এক জায়গায় রাখি না। কিন্তু এখানে সমস্যা হলো ওনারা কি করতেছে, ওনারা এখানে জামাতের লোকজন আছে, আমরা বিএনপির লোকজন আছে, কিন্তু জামাতের লোকজনেরা এরা একসাথে বেশি ভোট আনি, ওদের রোমের ভিতরে মানে মানুষকে অনুপ্রাণিত করতেছে, বাধ্য করাইতেছে, মানে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য। আবার বলতেছে নাকি দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাইবো, এটা তো বলে বলে তার সাথে বলতেছে যে মানে ইসলামের বিএনপি এখন এমন এক খারাপ দল হয়ে গেছে, ওই দলে ভোট দিলে নাকি বাংলাদেশ জাহান্নামে ঢুকবে। কথা বলছেন, এটা হলো বড় সমস্যা। কিন্তু শুধু মানে জামাত যে বুঝায় সব ভোট নিয়ে যেতে পারবে, তারও তো কোনো ইয়ে নাই। এখানে পুরো সৌদি আরবের ভিতরে সৌদি আরবের ভিতরে সব জায়গায় পারে না, কিছু কিছু সংখ্যক জায়গায় আপনার তারা এই কাজগুলো করতে পারছে। কারণ সৌদি আরবে তো বিএনপির পুরা আবা খামিজ বা জিদ্দা দাম্মাম এসব জায়গাতে বিএনপি সাংগঠনিক শক্তি আছে, ওনারা সহযোগিতা করতেছে। হয়তো যেখানে বিএনপি শক্তিশালী আছে সেখানে এগুলো পারবে না, যেখানে পারবে না পারবে সেখানে মানে এইরকম আর কিছু আছে, মনে করেন না একটা জায়গা আছে এখানে শরিকা আছে, শরিকা হলো মানে বড় বড় কোম্পানি, ওখানে মনে করেন না ভালো দিয়ে কোম্পানিতে 2000-3000 মানুষের চাকরি করে, ওরা ওই জায়গাগুলো বেশিরভাগ চয়েস করছে। ওইখানে মানে ওরা আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে এখানে আসলে বিএনপি মানে
ফেসি শক্তি ব্যবহার, যে এখানে মানে প্রবাসেও এটা কাজ করছে, কিন্তু কাজ করলেও এটা মনে হয় না, আমার এটা খুব মনে হয় যে খুব একটা লাভ হবে না। নিশ্চয়ই মোস্তাফিজ ভাই আপনিও বাইরে আছেন, যে এখানে সবাই সচেতন, যারা এই যে বিএনপিও সচেতন, জামাতও সচেতন, তারা কেউ কাউকে এভাবে ছাড় দিবে না। তা আপনার কাছে এই যে দর্শক যেটা বলেছে সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে, পোস্টাল ভোট কি মানে কি হচ্ছে পোস্টাল ভোট নিয়ে আসলে? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আগের অংশে যেটা বলছিলাম এক্স্যাক্টলি ওই জিনিসটাই দুইজন বলেছে। আমি যেটা বুঝতে পারলাম, প্রথম জন হয়তো বা উনি জামাতের সাপোর্টার, আমি অ্যাজিউম করতেছি, পরবর্তী জন ছিল বিএনপি সাপোর্টার। এখানে যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হয় নর্মালি রাজনৈতিক দলগুলো যেটা করে নিজ দলে ভোট টানার চেষ্টা করে। আমি ওইটাই আগের বার বলেছি যে কেউ ইচ্ছা করলেই যে আমি প্রবাসী আছি, আমার ভোটের পেপারটা কেউ দিয়ে ওখানে টিক চিহ্ন দিয়ে ফেলে দিলে ওই ভোটটা কাউন্ট হবে না। মেইনলি হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল যে আছে তাকে ওখান থেকে তার নিজের কাছে যে খাম যেটা নিজের নামে বরাদ্দ হয়েছে ওটাতে কিউআর কোডে স্ক্যান করে সে সেলফি তুলবে। কারণ আমি নিজে যখন রেজিস্ট্রেশন করেছি সেম প্রসেসটা আমিও গিয়েছি, এবং আমার কাছে এখনো চিঠিটা আসে নাই। যখন আসবে আমি আবার ওইটা ওখানে যে আমাকে বারকোড যেটা দেওয়া হবে ওটা দিয়ে স্ক্যান করে আমি সেলফি তুলবো, তখনই এটা অ্যাকসেপ্টেড হবে। বাট এখানে যেটা রাজনৈতিক দলগুলো যেটা করতেছে, আমার ধারণা প্রথমে ওই বিএনপির জামাতের একজনের লোকের কাছে অনেক কিছু পাওয়া গেছে এটা নিয়ে। যিনি কথা বলেছেন উনি হয়তো বা বিএনপি, আমি অ্যাজিউম করতেছি। সো এটাকে একটা বিগ প্রপাগান্ডা বানানোর জন্য উনি এটাকে নিয়ে লাইভ টাইপ করে যেটা করেছে আর কি। বাট মেইন জিনিস হচ্ছে এই জিনিসটাই এক অর্থে হচ্ছে ওনারা যেটা বললো যে ওনারা একটা ঠিকানা ব্যবহার করে, এবং এটাতে যে তাদেরকে নিয়ে আসছে তারা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিস দিয়েছে পাবলিককে, যে তাদেরটা আনতে খরচ হতো, খরচটা সে কমাই দিল। বাট এই রাজনৈতিক দলগুলো এই সুযোগটা নিবে, সবার একটা উপকার করবে, করুক আর না করুক, হাতে যখন বলে যে তোমারটা আমি নিয়ে আসছি ভাই জামাত ইসলামে ভোটটা দিও, যে বিএনপি যদি কেউ নিয়ে আসে, আমার ধারণা বিএনপিরও কেউ না কেউ এভাবে নিয়ে আসছে, নিয়ে আসে যখন দিবে। আপনি দেখেন প্রবাসী কিন্তু সবার আলাদা আলাদা যাওয়া সম্ভব না যে নিয়ে আসার জন্য, না, যাওয়া সম্ভব না। কারেক্ট ওইটা ওই সুযোগটাই নিয়েছে, যে তখন বলবে যে তখন একটু ওয়াজ নসিহত করে দিবে, ভাই আপনি বিএনপিতে ভোটটা দিয়েন, জামাতেরা বলবে জামাতের ভোটটা দিয়েন। তো এইটাকে নিয়ে এত বিগ ফাস্ট করার কিছু নাই এখানে। আমি মনে করি যে যে সুযোগটা মানে মিডল ইস্টে নিচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের ওইখানে যারা কাজ করে তাদের বেশিরভাগ লোকের শিক্ষার হার একটু কম। সো যাদের একটু শিক্ষার হার কম আছে, যারা একটু শিক্ষা বেশি, সে ইচ্ছা করলেই ম্যানিপুলেট করতে পারে। সো এই ম্যানিপুলেটের চান্সটা নিয়েছে। বাট এর মানে এই নয় যে মানে প্রবাসীদের যে ভোট আছে এখানে কোনো ঝামেলা হচ্ছে। এখানে যেটা করতে হবে হচ্ছে এক পার্টি আরেক পার্টি নামে কমপ্লেন দিবেই, কিন্তু মোট কথা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম যেটা ইনকর্পোরেট করা হয়েছে, ওই কর্পোরেটের মাধ্যমে কেউ একজন আরেকজনের ভোট তার জ্ঞাত সারে অজ্ঞাত দেওয়া সম্ভব না। অজ্ঞাতে যদি তাকে ভোটের ব্যালটটা না দিয়ে নিজেই সিল মেরে দিয়ে ওটা কাউন্ট হবে না। সো আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য একটা রাজনৈতিক টেকনিক হিসেবে এটাকে ভাইরাল করা হয়েছে। বাট স্টিল এটা অ্যাপ্রিসিয়েটেড না, যে আপনি একসাথে যদি নিয়ে এসে লোকজনকে একটু হেল্প করেন, সাপোর্ট দেন, এর পরবর্তীতে আপনি বলবেন যে ভাই একটু আমার জামাতে ভোট দেন, বা সে যে এটা কালেক্ট করে নিয়ে আসলো বিএনপিতে ভোট দেন। এটা আমি বলবো যে অনৈতিক হইলেও বাংলাদেশের যে নির্বাচনের সময় সমস্ত অনিয়ম হয় সেই তুলনায় এটা একটা মাইনর জিনিস। জাস্ট অ্যাভয়েড ইট। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, একজন দর্শক যেটা বলার চেষ্টা করছে যে ওয়াদাও নিয়ে নেয়, শুধু নির্বাচন মানে ভোট না, ওয়াদা নেয় এবং সেখানে 100 থেকে 1000 রিয়াল, মানে এখানেও একটা বেচা কেনার বিষয় হচ্ছে। আমি ওয়াদা কি দেশে হচ্ছে না? ওয়াদা কি দেশে হচ্ছে না? দেশে তো হচ্ছে। 100 গুণ হচ্ছে দেশে। দেশে আরো বেশি হচ্ছে। আচ্ছা মোস্তাফিজ ভাই, ছোট করে আপনার কাছে আরেকটা জিনিস শুনতে চাই, সেটা অবশ্যই আমি কর্নেল ফেরদৌস থেকেও শুনবো। অনেকে বলছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা আসলে হবে না, কেন এরকম আশঙ্কা? এই আশঙ্কাটার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে প্রকৃত নিয়ন্ত্রণ প্রফেসর ইউনূসের হাতে নাই, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় পোর্শনে এখনো বিশ্বাস করে যে আওয়ামী লীগ আমলের যে সমস্ত আমলা, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, যারা একটা বড় অংশ এখনো ওই লোকগুলাই আছে। এটার প্রমাণ হচ্ছে হাদি হত্যার কারণে হাদিকে পালিয়ে যেতে সাহায্য করেছে আমাদের বিভিন্ন সংস্থারই লোক। এটার মানে হচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরো বাংলাদেশের কাছে নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় বলে না। আমি রিটায়ার করেছি, একদম অফিসিয়ালি রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া সেনাপ্রধান একটা চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টার অফিসে, যে এই মুস্তাফিজ বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, অতএব তার পেনশনটা আটকায় দেওয়া হোক। এটা পাঠাইছে। বাট বাংলাদেশের কোনো আইনে কিন্তু এটা এই জিনিসটা নাই, এবং বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী এগেইনস্টে যদি অ্যাকশন নিতে হয় তাহলে তার ভার্সন নিতে হবে, তাকে শোকজ করতে হবে। আমাকে কোনো শোকজ করা হয় না, এই জিনিসটা প্রফেসর ইউনূস অ্যাপ্রুভ করে দিচ্ছে। আমি যদি এখন মামলা করি আন্ডার যে কোনো সিচুয়েশনে, এই জিনিসটা প্রফেসর ইউনূস হ্যান্ডেল করতে পারবে না। ক্লিয়ার ভাষায় বলতেছি যে একটা সহি জিনিসকে উনি হিসেবে উনি সাইন করেছে প্রফেসর ইউনূসের ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি, তোমরা যদি করছেন ওনার এই ধরনের একটা অন্যায় কাজ করার কথা উনি করছেন কি জন্য? আর্মির প্রেসারে। সো এটা যদি হয়ে থাকে, আমি তো স্ট্রংলি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূসের পুরো কন্ট্রোল এখানে নাই। এবং নাই হলেই যদি যাদের কন্ট্রোল আছে, যাদের কন্ট্রোল এতই বেশি যে প্রফেসর ইউনূসকে একটা অন্যায় করতেও তারা প্রেসার ক্রিয়েট করতে পারে। সো এরকম একটা পজিশনে
আওয়ামী লীগ এবং ভারতের একটা কন্ট্রোল আছে। সো এই কন্ট্রোল যেখানে আছে সে জায়গায় ভারত চাচ্ছে না এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং এই কারণেই যারা জুলাই আন্দোলনের যারা লিডিং এলিমেন্ট ছিল তাদেরকে মারার একটা হিট লিস্ট আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, এবং এই হিট লিস্টের মধ্যে হাদি ছিল নাম্বার 1, কারণ সে ছিল ইজি টার্গেট, তার কোনো সিকিউরিটি সিস্টেম ছিল না। কিন্তু তাদের হিসাবটা ভুল হয়েছে। হিসাবটা কি? হাদিকে হত্যার মাধ্যমে বাকি যারা জুলাই আন্দোলন এবং অন্যান্য যারা বাংলাদেশপন্থী তাদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করছে যে তারা একটা ভয়ের সত্তা করতে। এই উল্টা হয়তো কাজ হয় নাই, উল্টা তারা এন্টি ইন্ডিয়ান এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে তাদের যে প্ল্যানটার উল্টা কাজ হয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে দেশের মানুষ তো চিন্তা করতেই পারে যে সামনের নির্বাচনটা হয়তো আর ঠিক মতো হবে না, কারণ দেশের কন্ট্রোল কারো ঠিক মতো নাই। এট দ্য সেম টাইম আমি চাই একটা নির্বাচনের মাধ্যমে, আমি মনে করি যে সেনাবাহিনী যদিও তাদের আজ্ঞাবহতা এই যে ভারতীয় সেনাপ্রধানের জানুয়ারির ইয়াতেই পাওয়া গেছে এবং অন্যান্য জায়গায় পাওয়া গেছে, কিন্তু বাংলাদেশের যে জুনিয়র অফিসার যারা আছে, যারা অন গ্রাউন্ডে থাকবে রেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারা এই জিনিসটা সেনাবাহিনীতে যে কমান্ড সিস্টেম আছে উপর থেকে কোনো বলতে পারবে না যে তোমরা এই দলকে সাপোর্ট দাও। যদিও আমরা দেখেছি যে তারেক রহমান আসার পরে সেনাবাহিনী পুরো সাপোর্ট তাকে দিয়েছে, যেটা কোনো প্রোটোকলের ভিতরে পড়ে না, কিন্তু সেনাবাহিনী পূর্ণ সাপোর্ট দিয়েছে। এটা হচ্ছে 111-এর আগে যেরকম মইনুল আহমেদ চেয়েছিল একটা সেফ এক্সিট, সেম সেফ এক্সিট পাওয়ার জন্য জেনারেল ওয়াকারের একটা তো এরকম একটা সিচুয়েশনে দেশের মানুষের মধ্যে শঙ্কা আছে যে দেশের কন্ট্রোল অ্যাকচুয়ালি আসলে কি করতেছে, এবং এই সিচুয়েশনে একটা সই ভোট হবে কিনা। এবং ভারত এবং আওয়ামী লীগের রেজাল্টটা হচ্ছে ভোটের মধ্যে চরম একটা অনিশ্চয়তা সৃষ্টি করা, বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটানো, এবং এই সিচুয়েশনে বাংলাদেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায় সেনাবাহিনীকে আমি বলবো এক অর্থে হাত পা বেঁধে রাখা হয়েছে যাতে সেনাবাহিনীর এই পুরো কন্ট্রোলটা নিতে পারে। আমার 28 বছর চাকরিতে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কখনোই পাই নাই, কিন্তু আমাদেরকে যখন গ্রাউন্ডে ডিপ্লয় করা হয়েছিল আমরা সঠিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেরেছিলাম। সো এটাই হচ্ছে জনগণের মধ্যে শঙ্কার কারণ যে বাংলাদেশে এখনো সেই ভারতীয় শেখ হাসিনার হেজিমনি, আওয়ামী লীগের ভারতীয় হেজিমনিটা কাজ করতেছে। এই জন্য সামনের নির্বাচনটা সই হবে না, এটা আমাদের শঙ্কা আছে। এই কারণেই লোকজন মনে করতেছে এই যে হাদি হত্যার আসলে কি হচ্ছে, মানে আমরা তো কোনো অগ্রগতি দেখছি না। প্রথমে ফয়সালের কথা বললো, ফয়সাল ভিডিওতে আসলো, এরপরে আবার 2 দিন দেখলাম যে মূল পরিকল্পনাকারী বাপ্পির কথা আনলো, এরপরে এখন আর কোনো মানে আপডেট নাই। বাপ্পির কথাটা যেটা আনছে এটা হচ্ছে একটা ডিসিপশন মেথড, যেটা প্রথমে জুলকারনাইন স্যারের মতো যে প্রথম একটা ডিসিপশন মেথড দিয়েছিল যে সে ভারতে পালিয়ে গেছে। এবং দেখেন ফয়সাল একটার পর একটা 3টা ভিডিও দিচ্ছে, কারণ কি প্রথম বুঝতে পারতেছে প্রথম যেটা দিচ্ছে এটা লোকজন বিশ্বাস করে নাই, সেকেন্ড একটা যেটা দিচ্ছে ওটা লোকজন বিশ্বাস করে না, থার্ডটাও লোকজন বিশ্বাস করে, এখন সে থামছে। সো এখানে যেটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে সরকারের মধ্যে একটা অংশ তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং এই কারণেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা সে ভারতে পালিয়ে গেছে এবং পরবর্তীতে ভারতেরও হাতে নাই, কারণ কি সে এখন মিডল ইস্টে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি সবটাই হচ্ছে অবিশ্বাস্য কথাবার্তা। সে হয়তো আমি বিশ্বাস করি এখনো দেশের মধ্যে আছে, যদি না থাকে বড়জোর ভারতে থাকতে পারে। যদি তাই হয় আমাদের উচিত হচ্ছে ডিপ্লোমেটিক প্রেশার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ইনকালাব মঞ্চ যে প্রেশারটা তৈরি করতে, এটা আরো ত্বরান্বিত করা, আরো বড় করা, যাতে এই মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো অন্যায় হয় এটার কোনো বিচার হয় না, এবং এই বিচারহীনতার সংস্কৃতিতেই এই ফয়সালের মতো লোকরা এই ধরনের ক্রাইম করার সাহস পায়। আমাদের এখানে যদি প্রত্যেকটা জিনিসের যদি সঠিকভাবে বিচার হইতে হবে, আমরা কেন এই মুহূর্তে আমি কেন এখনো বিএনপিকে ডাউট করি, কি জন্য ডাউট করি, কারণ এই যে এবং এই সরকারকেও ডাউট করি যে সরকার, আমি তো বললাম সরকার এখন পাওয়ার কম। এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা বিশাল রিপোর্ট বের হলো, এটা আমাদের ভারতের ইনভলভমেন্ট পাওয়া গেল, এবং জেনারেল ফজলুল বলে দিচ্ছে এটা মানে ক্লাসিফাইড ইনফরমেশন না, এখন পর্যন্ত আমরা এটার পাবলিকলি করা হয় নাই। এটা কার ইন্টারেস্ট? ভারতের ইন্টারেস্ট। তাহলে কি প্রফেসর ইউনূস ভারতের ইন্টারেস্ট দেখতেছে? আমি বলবো দেখতেছে। আর তাহলে কি বিএনপি এখন পর্যন্ত এটার বিচারে নিয়ে কোনো কথা বলে না? ভারতের ইন্টারেস্ট দেখতেছে? আমি বলবো ভারতের ইন্টারেস্ট দেখতেছে। আমি ইভেন যখন 57 জন অফিসারের এতে জনাব তারেক রহমান যায়, আমি একজন ইম্পর্টেন্ট লোককে বলে দিয়েছিলাম যে স্যার জনাব তারেক রহমানকে মনে করাই দিবেন যাতে এটার বিচারের কথা বলে, উনি বলেন নাই। সো এরকম প্রতিটা ক্ষেত্রে ধরি মাছ নাচুই পানি কথাবার্তা, এবং সরকারের বর্তমানে যে প্রেসারে আছে, এই যে আমার নিজের যে বেনিফিটটা কর্তন করা, যেটা বললাম যে জেনারেল ওয়াকার পাঠিয়েছে, ওটা এটা অন্যায় জিনিস সাইন করতে বাধ্য হয়েছে, অথবা ওনাতে কোনো কন্ট্রোল নাই দেশের প্রতি। তো এই মুহূর্তে আমি সহ বাকি লোকজনের তো আশঙ্কা থাকবে যে সামনের নির্বাচনটা ঠিক মতো হবে কিনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে সংক্ষেপে শুনতে চাই যে আসলে এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, যদিও ডক্টর ইউনূস গতকালকে মনে হয় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে সাক্ষাতে উনি বলেছেন যে 12 তারিখেই নির্বাচন হবে, একদিন আগেও না একদিন পরেও না। তো এই প্রসঙ্গটাও বা কেন আসছে, মানে প্রশ্নটা ওনার পর্যন্ত কেন যাচ্ছে? নিশ্চয়ই নির্বাচন নিয়ে একটা সংখ্যা আছে, সংখ্যার জায়গা তৈরি হয়েছে আপনার কাছে। জি, নির্বাচন নিয়ে যে শঙ্কা আছে পাবলিকের, এটা ইউনূস সাহেবও জানেন বা মেসেজ পেয়েছেন। এই জন্যই হয়তো উনি এইটা আশ্বস্ত করতে চেয়েছেন জনগণকে যে নির্বাচন 12 তারিখেই হবে, আগেও না পরেও না। আচ্ছা, আগেও না পরেও না হইতে পারবে না কেন এটা বলেন? আগে হইতে পারবে না নিয়ম অনুযায়ী, পরে হইতে পারবে না কেন? কোথায় লেখা আছে? পরিবেশ যদি পারমিট না করে পরেই করতে হবে, সমস্যা কোথায়? জনগণ কিন্তু নির্বাচনের জন্য পাগল হয়ে যায় নাই, সাধারণ জনগণ। আমরা বলতে পারি না যে সরকারি পরিবেশ তৈরি করতে পারে নাই।
হ্যাঁ, পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। পলিটিক্যাল পার্টিগুলা ঠিক মতো বিহেভ করবে কিনা, নির্বাচনী বিধিমালা আইন মেনে প্রসেশন করবে কিনা, মিছিল মিটিং করবে কিনা, সেটা এনশিওর করার দায়িত্ব সরকারের। তো সরকারের একটার পর একটা গত 18 মাসে জনগণ দেখেছে যে সরকারের কন্ট্রোলটা কোথায়। আইনমন্ত্রী একদিকে চলে, আইন উপদেষ্টা, সরকার উপদেষ্টা একদিকে চলে, ইলিশ আরেকদিকে পাঠায়, ওইটা হয় না। তারপরে সুরভিকে, জুলাই যোদ্ধা মেয়েটা সুরভিকে, শি ইজ এ মাইনর চাইল্ড, তাকে রিমান্ড দিয়ে দেয়। তো এটা তো দেখতে পাচ্ছে, হাদির হত্যাকারীকে ধরতে পারে না আজকে কতদিন, আজকে কত তারিখ, এক মাসের বেশি। অথচ মুসাফির, আমি বলি নাই মুসাফিরের তো কাজ ভালো করেছে, তার হত্যাকারীকে তো তেজগাঁজে হত্যাকাণ্ডটা হলো বিএনপির কর্মী। আমি কারোর মৃত্যু চাই না, কেন হবে এই দেশের মৃত্যু, স্বাধীন দেশে এই অকাল মৃত্যু বা খুনাখুনি চাই না, এটা ধরতে পেরেছিল, কিন্তু ওইটা ধরতে পারলো না কেন? পারে নাই না চায় নাই ধরতে। জনগণের ডাউট কিন্তু, মানে সন্দেহ কিন্তু অমূলক না, এটাতে সহযোগিতা করছে। যদি সত্যি পালিয়েই থাকে ভারতে, তাহলে সহযোগিতা করেছে, এটা একটা বাচ্চা পোলাপানো করছে। আর সে ভারতে চলে গেছে, এটাও আমি বিশ্বাস করতে চাই না। সে দেশেই আছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তথ্য দিয়ে হেল্প করেছে মানুষকে, যে এই জায়গায় থাকতে পারে, ওই জায়গায় খোঁজেন, ওই জায়গায় আছে, কিন্তু ন্যারেটিভ দেখাইছে ভিন্ন, একদম ম্যাপ ট্যাপ এঁকে সবকিছু ভিন্ন থাকে। এটা ডিস্ট্রাকশন, জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য, যাতে সে সেফ থাকে এবং তাকে পালিয়ে যেতে সহায়তা করেছিল। এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের ফেইল। তারপরে 95%, 99%ই তো হাসিনার লোকজনই রয়ে গেছে। মানুষ কিভাবে আস্থা রাখবে যে ম্যানিপুলেশন হবে না? আমি ধরে নিলাম হবে না, বাট মানুষের সন্দেহটা তো অমূলক না, এটা তো বলতে পারেন না যেমন। হ্যাঁ, তো এটা স্বাভাবিকভাবে মানুষ সন্দেহ করবেই। তার 16 বছরের রিক্রুট করা লোকজন সরকারি চাকরিতে, এর আগেরও যারা ছিল তারা উপরে প্রমোশন পেয়ে আসছে, আওয়ামী ঘরনারী, ভালো এবং নিটল এবং বিএনপি জামাত মানা যেগুলো, সেগুলো তো ঝরে গেছে, প্রমোশন দেয়নি, চাকরি মেয়াদ শেষ, চলে গেছে বাড়িতে। তো অলমোস্ট 99% তো হাসিনা লোক, আর হাসিনা লোক মানে আওয়ামী লীগ এবং ভারত। তো এইখানে প্রশাসন যে করবে না কারচুপি বা এমন কোন সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করবে না, সেটার নিশ্চয়তা কোথায়? আপনি নির্বাচন কমিশন তো আইন শৃঙ্খলাই কন্ট্রোল করতে পারেনি। 12 তারিখে হাদির হত্যা করা হলো, তারপর একটা এই পর্যন্ত মনে হয় প্রায় 100 হত্যাই হয়েছে। আহত তাহলে চিন্তা করেন, 3 গুণ 4 গুণ আহত, 3 থেকে 400 লোক আহত হয়েছে। তাহলে নির্বাচন করানোর জন্য যে সুষ্ঠু পরিবেশ মেনটেন করা দরকার, সেটা কি করতে পারছে না তো। তাহলে উপদেষ্টাগুলো সব মানে কি ডেলিভারি দিতে পেরেছে এই পর্যন্ত? নির্বাচন করবেন, এই নির্বাচন হবে ইতিহাসে সেরা নির্বাচন। উনি তো জোর করে করছেন এটা, উনি যেহেতু বলছেন এটা করবেন, করার জন্য। কিন্তু আমরা চাই উনি জোর করে করলেও নির্বাচনটা যাতে 100% সুষ্ঠুভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, ম্যানিপুলেশন, ইঞ্জিনিয়ারিং এগুলো যেন না হয়। আর এই নির্বাচন কমিশনকে একটা জিনিস মনে রাখতে হবে, জুতার মালা, এটা মনে রাখতে হবে। কিন্তু অলরেডি সেট, জুতার মালার প্রেসিডেন্স কিন্তু অলরেডি সেট। পাবলিক আপনার ওই সুভদ্র ওই মব কি ন্যারেটিভ ছাড়বেন, এগুলোর জন্য পাবলিক বসে থাকবে না। সরি, পাবলিক বসে থাকবে না। ওই 2000 সালের পাবলিক না, এটা 2026 সালের পাবলিক। অতএব বুঝতে হবে। আর সমস্যাটা হচ্ছে কি, আমরা বুঝতে চাই না, আমরা বুড়ারা বুঝতে চাই না যে দিন যে বদলায় গেছে, এটা বুঝতে চাই না। পরিবেশ যে বদলায় গেছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন যে বদলায় গেছে, বুঝতে চাই না। ওই আগের চেতনা ব্যবসায় আমরা এখন আছি। তো এই সমস্ত কারণে বিচারহীনতা সংস্কৃতি, ওই মিডিয়া রিপোর্ট তো আনক্লাসিফাইড ডকুমেন্ট, মিডিয়া কমিশনের চেয়ারম্যান নিজেই বলে দিয়েছেন। আর এটা কেন আমি দেখতে পাইনি, নাগরিক হিসেবে কেন আমি এখনো দেখতে পাইনি? এটা আমার ভাই, আমারই ভাই 57 জন ভাইকে হত্যা করেছে। দ্যাট ওয়াজ এ স্টেট স্পন্সার্ড কিলিং। এটা স্টেট স্পন্সার্ড কিলিং ছিল, হাসিনা স্পন্সার্ড কিলিং ছিল ভারতের সহযোগিতায়। আর ভারতের নাম তো আসছে ওখানে। ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান যে উপদেষ্টা আছেন, আমার শ্রদ্ধেয় আমার বস, আমি এফডিতে চাকরি করছি, আমারই বস, ওনারও তো নাম আসছে। আইজিপি, প্রেসিডেন্ট আইজিপি, তারও তো এখানে টাচ আছে। কোথায় কি করেছে? একটা ঘটনা ঘটে আর চাপা পড়ে যায়। মিডিয়ার বিচার হইতেই হবে, হাতি হত্যার বিচার হতেই হবে, যত গুম খুন, জুলাই হত্যা, শাপলা হত্যা, এগুলোর বিচার হতেই হবে। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা বেরোয় আসতে না পারি, তাহলে তো রিপিটেড হতে থাকবে এগুলা। আগামীর বাংলাদেশ কি এই রিপিটেশনের বাংলাদেশ হবে, নাকি নতুন ধারার বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্তের বাংলাদেশ চাই? আমরা সুস্থ, সুন্দর, শান্তিময় একটা বাংলাদেশ চাই, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। 54 বছর পরে আমরা পারি নাই, আমাদের সন্তানরা আধিপত্যবাদ ভেঙে দিয়েছে। আবার আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু সেই পুরানো চালেই চলছি, পুরানো স্টাইলেই রাজনীতি করছি, এবং ওই একই মারামারি, কাটাকাটি, এইটা সেটা সব কাটছুপি এগুলো করে যাচ্ছি। একে ধরো, ওকে মারো, এটা করে যাচ্ছি। তো আমরা তো ওই থার্ড পার্টি এসে তো সুযোগ নেবে, ভারত তো সুযোগ নেবে, এবং ভারত তো সুযোগের অপেক্ষাই আছে। 19 মাস যাবত তাই করে যাচ্ছে, একটার পর একটা ইন্টারেস্ট করে যাচ্ছে। ডক্টর ইউনূস কোথায় রাইট কাজটা করছেন আমাকে বলেন। এই যে আমাদের সেনাবাহিনীর সিভিলে দেখেন, রবি ভাই জানে, এই যে প্রতিটা প্রশাসনে যারা ডেপ্রাইভ ছিল, বঞ্চিত ছিল, 4টা করে প্রমোশন দিয়েছে, সিনিয়র সেক্রেটারি থেকে সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি বানায় প্রমোশন দিয়েছে। কেন রে ভাই? এই যে অফিসারগুলো আপনাদের আজিজ, জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন এবং এর আগে যে জোরপূর্বক সিলি কজে
আর্মি থেকে এদেরকে বিদায় দিয়েছে, এদের পরিবারের কথা একবার চিন্তা করেনি, অবিচার করেছে, এটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে। এটার অ্যাপ্লিকেশনটা তো জেনারেল ওয়াকার করে নাই। জেনারেল ওয়াকারের তো প্রথম কাজ ছিল এটা করা, যে আমাদের ভাইদের উপর কাদের অবিচার করা হয়েছে, তারা অ্যাটলিস্ট তাদের কষ্টটা কিছু লাঘব হোক, তারা এই 16-17 বছর কষ্ট করেছে, কিন্তু সেটা করে নাই, বরঞ্চ এটাতে বাধা দিয়েছে। এবং এখন কিছু গেছে, দেড়শো অ্যাপ্লিকেশন মনে হয় এখন গেছে, এমওডিতে পড়ে আছে। এটা কি হচ্ছে? আর মোস্তাফিজের না দেখেই মানে উনি সাইন করে দিছে, আর্মি পাঠাইছে, সাইন করে দিছে। তো তার আপনার পেনশন কেটে নেওয়ার অধিকার কারো নাই। মোস্তাফিজ এখন মামলা করলে, ইউনূস সাহেব মোস্তাফিজ মামলা করলে তো নির্বাচন সহ ঠেকাই দিতে পারবো, এটা কোথায় আছে? তাইলে আচ্ছা ভাই, ভালো কথা। রবি ভাই আসসালামু আলাইকুম, জেনে রাখেন আমি 14 বছর পিএনজি ছিলাম, আবার এই গত বৃহস্পতিবারে আবার আমাকে পিএনজি ঘোষণা করছে। তো বলেন, আমি তো দেশের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, আর্মির ভালোর জন্য কথা বলি। আর্মির ইকুইপমেন্ট কিনতে হবে, আমাদের দেশে এমন সব ফ্যাক্টরি আর্মি উন্নত করতে হবে। এই গোলাবাজি করলে এই কার আঘাতে লাগে? আগে কি লাগার কথা না? আগে ভারতের, আর ভারতের রেসপন্সিবল আমি হাসিনা রেসপন্সিবল, আমাদেরকে কথা করছে আমরা নাকি আর্মিকে ছোট করছি। আর্মিকে কি আমরা ছোট করছি নাকি আইনের শাসন করতে চাচ্ছি? 15 এই যে এত গুম খুন জুলাই হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে ওখানে আনতে দিবে না, সাব জেলে দিবে, বাধা দিয়েছে প্রথম কয়েক মাস। তারপর আইসিটি মাশাআল্লাহ এগিয়ে নিয়ে গেছে কাজটা। গুম কমিশনকে ডাকলে চাইতো না, বাধাটা কে দিত? তাহলে বিচারহীনতার সংস্কৃতি ধরে রাখতে কারা চেয়েছে? বাংলাদেশের প্রশাসন চেয়েছে, বাংলাদেশের প্রশাসন চেয়েছে। তাহলে তো কিভাবে জনগণ আস্থা রাখবে? আপনি আমাকে বলেন যে এই পুরা ওদের পুরা সিস্টেমটাই সহ বহাল তবিয়তে আছে, তো কিভাবে আস্থা রাখবে যে একটা ভালো নির্বাচন উপহার পাবে? ইউনূস সরকার তো ময়লা পরিষ্কার করেন নাই। এই বিপ্লবের পরে প্রথম 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে তার 50% ময়লা পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু রাখেন নাই। বরঞ্চ ওই ক্রিমিনাল গুলো আবার প্রমোশনও পেয়েছে, জুলাই হত্যা করে প্রমোশনও পেয়েছে, কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়েছে। তাহলে এটা প্রমাণ আছে, প্রমাণ ছাড়া তো না, মানুষ তো সবাই জানে, সবকিছু দেখে। তাহলে কেন, কিভাবে, কেন আপনি বলছেন, আপনি যে বলছেন মানুষ আস্থা রাখছে না, আপনি বলেন আমাকে কেন আস্থা রাখবে, এইটা আগে বলেন, কেন আস্থা রাখবে? তো মিডিয়া রিপোর্টে পাবলিশ করেছে, তো আপনি বলেন এই যে হাদি হত্যার এই যে হত্যাকারীকে ধরেছে, কিছু তো একটা পজিটিভ ভালো দেখাইতে পারে নাই যে আইন শৃঙ্খলা ভাই সুস্থ আছে, স্থির আছে, এবং এর মধ্যে 150 মতো মারা গেছে, 400-500 আহত হয়েছে। তো কিভাবে, এবং আগামী 28 দিন বাকি আছে বা 27 দিন, এটা আরো হবে। কেন ভাই, আমরা এইটা চাই নাই, জনগণ এটা চায় না, রাজনৈতিক দলগুলো এটা চায় না, কিন্তু কেন হচ্ছে এটা? বিভেদ সৃষ্টির রাজনীতি কেন হচ্ছে, কেন করানো হচ্ছে? ভাই আপনি এমপি না হলে কি মরে যাবেন? আগে তো দেশটাকে তো একটা স্টেবল পর্যায়ে আনতে হবে, সবারই সহনশীলতা দরকার আছে, ধৈর্যের দরকার আছে। আপনি এমপি না হলে কি দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে? তাহলে হবে, জনগণ যাদেরকে ভোট দেয় সবাই আসবে, আসবে। এটা তো আমাদের দায়িত্ব, দেশটাকে করা। সবার আগে দেশ, সবার উপরে দেশ। আপনি দেশ না থাকলে কি করবেন আপনি মন্ত্রী এমপি হয়ে? জি ধন্যবাদ। ধন্যবাদ মনে ইসলাম রবি, খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই যে মার্কা নিয়ে একটা সমস্যা হয়েছে, মার্কা পড়ে গেছে। সংক্ষেপে তো বলা যাবে না ভাই, এতক্ষণ করে তো সবাই বলবো, এখন সংক্ষেপে এত প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি কেন? আমি তো বুঝতে পারছি না, 11টা অবস্থা তো অন্য দেরি আছে। জি, আপনার কাছে শুনতে চাই যে মার্কা নিয়ে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যা নিয়ে আপনার কাছে শুনতে চাই, এবং পোস্টাল ভোট নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যখন কোন বক্তব্য থাকবে। পোস্টাল ভোট নিয়ে কোনো সমস্যা হয় না ভাই, সেটা হলো আমরা বলছি যে পোস্টাল ব্যালটের ব্যাপারে, এই যে ভোট নিয়ে কোথায় কি ছেড়ে দিল, কার বাসায় 100টা পাইলো, 500টা পাইলো, এগুলি পলিটিক্যাল পার্টিরা এগুলিকে ক্যাশ করে না। এই সমস্ত ফেসবুকে বিভিন্ন রকম নিউজ, এটাকে কোনো সচেতন নাগরিক ক্যাশ করে না, কারণ এটার কোনো অথেন্টিক তথ্য থাকে না, যার কারণে নিজেকে বেঁচে দিতে হয়। রাজনৈতিক দলগুলি তো সেটা করবেই না, এগুলি পাবলিকলি হচ্ছে, পাবলিকলি ব্যাপার। আমরা এটা জানি ভোটটা কিভাবে দিবে, এটা সম্বন্ধে আমাদের জ্ঞান আছে। আপনার সিকিউরিটি কোড আছে, কোড দিবেন, স্ক্যান করবেন, তারপরে ওপেন হবে, তারপরে ভোট দিবেন। বা এটা ইচ্ছা করলে ভাই ওই ফেরদৌস ভাই দেয়, আজিজ ভাইটা দিয়ে দিবে, আজিজ ভাই আমারটা দিয়ে দিবে, এটা এখানে ভোটের বিষয়। আমাদের ব্যাপারটা হচ্ছিল ব্যালটের নিয়ে। ব্যালটটা কি আপনার এখানে আমি জন্য বলছিলাম ওই ছেলেটাকে খুলতে, সে যে ব্যালট দিব আমি ওটা যাই না, খুলতে বলছিলাম, খুললে দেখবেন 72টা মার্কা আছে, একটা ব্যালটে 72টা মার্কা। আমাদের দেশে যে নির্বাচনটা হয় আসন ভিত্তিক, যারা নাকি এই মোস্তাফিজ সাহেব যেন উনি একটা আসন থেকেই কিন্তু ভোটার হয়েছেন, ওনার আইডেন্টিটি দিয়েছেন নির্বাচন কমিশন, ওই আসন থেকে ওনার ভোটার করছে। এখন আমাদের দেশে দেখবেন দল আছে 30টা 34টা মনে করেন নিবন্ধিত, 12 বেশি, কিন্তু আমার আসনে মাত্র হয়েছে 4 জন। মনে করেন যে জামাতের একজন আছে, বিএনপির একজন আছে, এনসিপির একজন আছে, বা কুলামাকার একজন আছে, মনে করেন 4 জন। তো ওই ব্যালট 4টা হয়। আমার পাশের আসনে দেখা যাবে প্রার্থী আছে 6 জন, ব্যালটের মধ্যে 6টা মার্কা থাকবে, যেহেতু 6 জন 4 জন, আপনি 72টা দিবেন কেন? আমরা কষ্টটা করেছি এখানে ব্যালটের ব্যাপারে, আপনি 72টা মার্কা এখানে কেন সন্নিবেশিত করবেন? আপনি তো জানেন যে উনি কোন অঞ্চলের ভোটার। ওই অঞ্চলে এখনো 20 তারিখ 21 তারিখ পর্যন্ত হলো সময়, 21 তারিখে মার্কা দেওয়া হবে, 22 তারিখে গণসংযোগ, 21 তারিখে হলো মার্কা দেওয়া শেষ হবে, দিলে উনিকে প্রার্থী হিসাবে রিকগনাইজ হলো ওই লোকটা ওই আসনে।
তখন আপনি ব্যালট ছাপাইতে দিবেন, ব্যালট দিবেন। আপনি কেন প্রার্থীর ঠিকানা নেই, কিছু নেই, আপনি একটা ব্যালট ছাপাই আর জায়গায় পাঠাই দিতেছেন, কেন পাঠাই দিবেন? মোস্তাফিজ সাহেব যে আসনে ভোট দিবে, ওই আসনে তো প্রার্থী আছে 6 জন, উনি 72 জনের ব্যালট পেপার ওনার দরকার কি দরকারটা ওনার কাছে কেন পাঠানো? উনি 6 জন ওনার আসনের প্রার্থী, 6 জনের মধ্যে থেকে যারা পছন্দ উনি ওনাকে ভোট দিবে, অসুবিধা নেই। আর ম্যানিপুলেশনের কথা বলছেন, শুনেন আমি বলি, প্রবাসে যারা আছেন আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি বলি, এটার এটা হলো বললেন নাকি ফেকা হাদিস আছে, ফেকা হাদিস না, নওয়াজুবিল্লাহ মিন জালিক, ফেকা হাদিস আছে। নির্বাচনের সময় প্রার্থীরা যে টাকা ব্যয় করে, খরচ করে, আর বাপের টাকা খরচ করে, আমাদের জনগণের টাকা মাইরে ওরা পকেটে রাখছে, নির্বাচন আসলে সেই টাকা মাঠে পায়, যাকে কালো টাকা বলে। এই নির্বাচনে 100 দিরহাম দেখ, 1000 দিরহাম দেখ, 100 রিয়াল দেখ, 100 পাউন্ড দেখ, 100 সিলিং দেখ, এগুলি খাইয়া নেবেন, যায় এগুলো হারাম না? ওই যে আপনার 1000 টাকা, 1000 রিয়েল দিয়ে আপনার কাছে কইলো যে 1000 রিয়েল তুমি অমুকের হাদিস বাইরে ভোটটা দিও, উনি না দিলেও কিছু আসে না, ফেরত বাইরে দিয়ে দিতে হবে। উনি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, এটা লেগে কোনো ক্ষতি হবে না, কারণ ক্ষতি হবে না, এই টাকাগুলি ব্ল্যাক মানি, ওরা এগুলি আমাদের জনগণের রক্ত চুষে ওরা এই টাকার মালিক হয়েছে, এই টাকা খাওয়া সম্পূর্ণ জায়েজ। আপনারা যেখানে যে 100 রিয়াল দেখ আর 1000 রিয়াল দেখ, যেখানে যাই দেখ, পাউন্ড দেখ আর সিলিং দেখ, আপনারা খাইতে থাকেন। আপনার Right. আপনি ইমানকে নষ্ট করবেন না, নিজে আমরা যে দলটা পছন্দ করবো তাহলে করতেন, কাকে দিবেন সেটা আপনার বিষয়, যার ভোট শেষে দিবে। আমরা এটাতে ইনফ্লুয়েন্স করতে চাই না। আমরা বলছি ব্যালটের ব্যাপারটা, এই ব্যালটটা আনঅথরাইজ ব্যালট, এই ব্যালটটা ঠিক হয়নি সবাই। আর প্রার্থী নির্ধারিত না হওয়া পর্যন্ত ঘোষিত প্রার্থী কখন হবে? 21 তারিখ লাস্টে, যারা বৈধ হবে তাদেরকে মার্কা দিবে, তখন 21 তারিখ। 21 তারিখের আগে আপনি ব্যালট পেপার ছাপাইলেন কেমনি? কোথায় দিলেন? কেমনি দিলেন? আপনি পারবেন না তো এটা। আপনি কেমনে বুঝবেন ওই আসনে কয়জন প্রার্থী আছে? কিভাবে বুঝবেন? 21 তারিখ পার হইলে না আপনি বুঝবেন যে ওই আসনে এতজন প্রার্থী আছে, তখন ওই প্রার্থীদের নামে মার্কা দিবেন, ওই প্রার্থীদের মার্কা অনুযায়ী ব্যালট পেপার ছাপানো হবে। 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, 10 জন হলে 10 জন। যত মার্কা আছে সবগুলো দিয়ে দিয়েছি, মানে যত মার্কা হ্যাঁ, আমার ঠিক আছে। এই জন্য আবার আমি ওই ছেলেটাকে বলছিলাম যে খুলে ব্যালটটা দেখান। আমরা online দেখতে পাচ্ছি 72টা মার্কা এরকম আমরা ব্যালট নিয়ে প্রশ্ন করছি, আমরা কোনো ভোট নিয়ে কারো বাতিল হয়ে যায়, কেউ ভোট না দিতে পারে, এগুলি তো আবার ওই যে ইয়ে বললো তো, মোস্তাফিজ ভাই বললো যে ওই ছেলে কি জানি দল করে, সেই তো তার লাইকিং এসে বলছে। এখন সে বলতে পারে এটা, আমরা তো এই ব্যাপারে কোনো স্পোকম্যান বা আমাদের লোকেরা এই নিয়ে কথা বলি। রাষ্ট্র সম্পূর্ণ কন্ট্রোলে আছে। আমি একটা কথা বলি, রাষ্ট্র সম্পূর্ণ কন্ট্রোলে আছে। বিএনপির হ্যাঁ, কন্ট্রোল আছে অবশ্যই। আপনি তো সেনাবাহিনীতে চাকরি করেছেন, কন্ট্রোলে কেমনি আছে জানেন? মুস্তাফিজকে যখন ভারতে বয়কট করছে, আমরা ভারতে যাবো না, ভারতকে বয়কট করে দিয়েছি। এই ত্রিবিধি গিয়ে আমাদেরকে সৈন্য পাঠায় আমাকে দেশ দখল করে চাইছে, পারে নাই তো। আপনাদের মনে প্রশ্ন থাকে, আপনারা কনফিউজমেন্ট, যার কারণে রাষ্ট্র নিয়ে তথ্য পাচার করেন, তথ্য নিয়ে আপনারা সিনেমিনি করেন। রাষ্ট্র অত্যন্ত কন্ট্রোল আছে, ব্যালেন্স আছে, যার কারণে উনি বলছে যে নির্বাচনের তারিখ কি হবে। ওনার প্রশ্নটা কি করছে? আগেরটা শুনবেন না পিছনেরটা বলবেন। ওনাকে প্রশ্ন করছে যে আপনার দেশের নির্বাচন হবে তো, এবং আপনি যে তারিখ দিয়েছেন তারিখ মতো উনি বলছে যে অবশ্যই আগে নয়, পরে নয়, 12 তারিখে হবে। ওনার প্রশ্ন করছে, উত্তর দিছে, দোষে দিয়েছে। রবি ভাই একটা কোশ্চেন করে যদি আলাদা করেন। করেন ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে অনেকদিন তো হয়ে গেল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা রিপোর্ট বাইর হলো, এটা এখন পর্যন্ত এই সরকার সবকিছুই কন্ট্রোল আছে, কেন এটা ছাড়া হচ্ছে না, কেন পাবলিশ করতেছে না? এখন পর্যন্ত অনেক আর্মি অফিসারের নাম বেরিয়েছে, প্রায় সিভিল সার্ভিসের লোকের নাম বেরিয়েছে যারা এটার সাথে সরাসরি জড়িত ছিল। এটা এগেন্সে কোনো কার্যক্রম হচ্ছে না কেন, এবং কেন এইটা পাবলিশ হচ্ছে না? আপনার কি মনে হয়? সরকার তো ফুল কন্ট্রোলে। ধন্যবাদ ভাই। আপনারা তো তখন চাকরিরত ছিলেন। জি, প্রথম 71 জন ক্যাপ্টেন মেজরকে চাকরিচ্যুত করছে, কর্নেলকে। শেখ হাসিনা যখন নাকি মইনুদ্দিন, ফখরুদ্দিন, মতিয়াজউদ্দিন, শেখ হাসিনা যখন অফিসার অ্যাড্রেস হাজির হয়েছিল, সেখানে এই সোলজাররা, এই অফিসাররা দাঁড়ায় গেছিল, প্রতিবাদ করছিল। 71 জন কিন্তু জেলে ছিল, 5 বছর, 7 বছর, 8 বছর এরকম করে জেল দিয়ে দিয়েছিল হাসিনা। আমি জেলে যখন ছিলাম, আমার সাথে ওয়াহিদ করে একটা ছেলে ছিল, আর একটা হলো পিঙ্কু, মানে নিহাদ আহমেদ পিঙ্কু, এরকম সে ক্যাপ্টেন বা মেজর, এরকম আমাদের সাথে জেলে ছিল, আমার সাথে। আমরা দেখছি, তাদের কাছ থেকে শুনছি, তারা প্রতিবাদ করছে। এই তথ্যটা বোধহয় ঠিক না, মানে তখন সাথে সাথে 6 জনের চাকরিচ্যুত করে, এবং পরবর্তীতে 71 জনের না, ওই আমি ওনাদের তথ্য, ওনাদের 6 জন তো মানে ওই হাউসের মধ্যেই করছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 71 জনকে চেক করছে। টোটাল 71 জন, লং ডিউরেশন। টোটাল 71 জনকে চেক করছে। ওদের 6 জনরা তো পয়লা দিনই খাইছে, ওখানটাই তো ওপরে কোয়ার্টার গার্ডে নিয়ে গেছে হাসিনা বাইরনের পর। আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসিনা বাইরে না পরে হয়েছে, আগে হয়েছে, নাহলে আর 10 দিন পর হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 71 জন, ওরা যে কথা বলছে, ওয়াহিদ যে কথা বলছে, যে 71 জনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের সাজা হয়েছে, কোর্ট মার্শাল করছে, আবার অনেকের সাজা হয়নি, চাকরি থেকে মুছে করে দিচ্ছে। এই টোটাল মিলিয়ে হয়েছে। এখন যদি আমি আপনার মোস্তাফিজ সাহেব বলি, ওয়াহিদ ভাই, যে যদি
আপনারা সবাই সেদিন দাঁড়ায় হাসিনা রে আটকাই দেন, তাইলে তো ওই দিনই মনে করেন যে বিডিআর কিলিং এর স্যাটিসফাইড হয়ে যেত। তো আমরা ওই কাজটা করিটাই দেখে এখন এই সরকার এটার বিচার করবে না। না না, আপনি মানে প্রশ্ন করছেন, আমি প্রশ্ন রেখে দিতেছি, তাহলে পারতেন। শুনেন, বাংলাদেশের প্রথম একজন মানুষ এই মহান জাতীয় সংসদে দাঁড়ায় এই বিডিআর কিলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার নাম মরহুম বেগম খালেদা জিয়া। বিএনপি একমাত্র বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং যত বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বেগম জি এই সংসদে এবং বাইরের জনসভায় সব জায়গায় কথা বলেছে। বিএনপি ছাড়া কেউ কথা বলে নাই। দেখেন আমার একটা স্টেটমেন্ট, বিএনপি ছাড়া তো আরো অনেক দল ছিল, আমি নাম বলবো না, ভোট বাহিনী অনেক চিল্লাচিল্লি করবো, অনেক দল ছিল, একটা প্রেস করে দেখান যে তারা এটা প্রতিবাদ করছে, করেনি, বিএনপি করছে। আপনারা আশ্বস্ত করতে চাই, বিএনপির ক্ষমতা আসলে, যেহেতু জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, একটা জেনেটিক পাওয়ার আছে ওর কাছে, এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, যেহেতু তার মা যেহেতু এটা প্রতিবাদ করছে, সেহেতু এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই। শোনেন, সেনাবাহিনী তাকে প্রটোকল দিছে, হ্যাঁ প্রথম দিন প্রটোকল দিছে, তারপরের দিন তাকে প্রটোকল দিছে, এরপর থেকে কিন্তু সেনাবাহিনীর প্রটোকল এখন নাই। সেনাবাহিনীও জানতো, আমাদের বাহিনী জানতো, সরকারও জানতো যে তারেক রহমান সাহেবের দেশে ফিরলে তার একটা থ্রেট আছে, তার জীবন সংখ্যার মধ্যে আছে, সেহেতু তাকে একটা ওয়েল প্রোটেকশন দেওয়া প্রয়োজন ছিল বলে সরকার দিছে। পরবর্তীতে কিন্তু এই সুবিধাটা এখন উনি নেন না। আপনারা দেখেন ওনার বাসা থেকে বের হয়ে হাইটা উনি উঠে চলে যায়, ওনার গাড়িটা সিঙ্গেল ওনার উঠে চলে যায়, উনি কিন্তু আর কোনো প্রটোকল নেই না। এটাতে জেলাস হওয়ার কোনো কারণ নেই। কেন দিবে, কেন দিবে না? এই যে জেলাস ফিল করতেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বুদ্ধারা, তাদের উদ্দেশ্যে আমি বলছি। এই সরকার কেন এই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের সরকার কেন করলো না? আপনি এখন বিএনপির কাহিনী বলতেছেন, আপনার সাথে ফুললি এগ্রি, বেগুলো আছে। আমি সরকারের কথা বলবো না, আপনার সরকারের কথা আপনারা বলবেন, আমি সরকারের নাই। আমরা তো সরকার নেই বলছি। সরকার আছে আর 11 দিন, আমি 11 দিনের সরকারের কাছে কি চাই? আপনি কথা যে আল্লাহ আমার এত বড় অফিস করি, এখন এই জ্ঞানটা নাই, 11 দিনের সরকারের কাছে এখন কি করবো? এগুলি বাচ্চা কথা, এগুলি বলেন না, আমি বলে নি, না, না, না। আমারটা শেষ করতে বলেন। সরকার পাবলিশ করলো না কেন? এখন পাবলিশ করতে তো তার কোনো অসুবিধা নেই। জানি না, উনি তো- Publish করলো। এটা করে নাই, তারা ভুল করছে, তারা অন্যায় করছে, সেটা তাদের ব্যাপার। আমরা সেটাই বলছি যে সে পারছে না। না, আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কিলিং বাংলাদেশে হয়েছে, যত গুম হয়েছে, হত্যা হয়েছে, আমরা যদি আল্লাহ রহমত করে আসতে পারি, আমরা এগুলি সব বেগম খালেদা জিয়া বলছিলেন, রবি ভাই, আপনি বললেন, আমি বললাম, কিন্তু এটা যদি তারেক রহমান বলতো তাহলে তারেক রহমান বলবেন এটা পলিসি মেটার, আগেই বলবো না, 10টা ভোট কমতে পারে, 10টা ভোট বাড়তে পারে, বা এগুলি পলিসি মেটার আছে, এগুলি এইভাবে বলবো না। যখন আমি থাকবো তখন এই পলিসিতে আপনাদের 20টা ভোট কমবে আর কি, আপনি 10টা হিসাব করতেছেন। আমার 10টা 20টা 50টা আমি প্লাস হই মাইনাস হই, আমি ওটা না, আমি বলছি যে এগুলি আমাদের, আমরা সরকারে নাই, আমরা এই সমস্ত ফালতু কথা বলতে রাজি না। আমাদের পলিসি মেটার আছে, আমরা পলিসি মেটার আমরা